আমি ছাড়া অন্য মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে একেবারে লকআপে ভরে দিব। তখন আমি বললাম, কেন, মেয়েদের সাথে কথা বললে কি হবে? আর তাছাড়া আপনি তো একটা মেয়ে। আমার ইচ্ছা। ও, এখন সরেন, বাড়িতে যেতে হবে। আয়, আমি তোকে গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আমি যেতে পারবো। বেশি কথা বলিস কেন? গাড়িতে ওঠ। যেতে চাইছিলাম না, মায়ার জোরাজুরিতে যেতে হলো। তারপর গাড়িতে উঠে পড়লাম। গাড়ি গতিতে চলছে, আমি চুপ করে বসে আছি। নীরবতা ভেঙে মায়া বলল, আচ্ছা সৌরভ, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই, তবে ছোটবেলায় ছিল একজন, হারিয়ে ফেলেছি তাকে। তাই আর এই প্রেম ভালোবাসায় জড়াইনি। কেন? কারণ সে যদি আবার ফিরে আসে, যদি সে ফিরে না আসে? তাহলে এইভাবে একা কাটিয়ে দেবো বাকিটা জীবন। ও, বন্ধুরা মিলে রাস্তার পাশে খোলা মাঠে ক্রিকেট খেলছিলাম। তখন বিজয় বলল, সৌরভ, তুই দেখি ব্যাটিং করতেও পারিস না, তুই বোলিং কর। আসলে আমার নাম সৌরভ, আসলে আমি সত্যি ব্যাটিং করতে পারি না। তবুও বললাম, আরেকটা বল কর, এটাই লাস্ট চান্স। দেখ এবার আশিকের বলে একটা ছক্কা মারবই। ওকে, আশিক বল কর। আশিক বল করলো, আমি চোখ বুজে দিলাম একটা শট। চোখ খুলে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝলাম না, তাই আশিককে জিজ্ঞাসা করলাম, কিরে তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? আসলে আজ পর্যন্ত আশিকের বলে কেউ 4 পর্যন্ত মারতে পারেনি। ভালো বোলিং করতে পারে আশিক, কিন্তু আজকে কিভাবে তার বলে ছক্কা মারলাম নিজেও জানি না। ভাই আজকে তুই কি শট দিলি? আমার বল কেউ আজ পর্যন্ত 4 মারতে পারলো না, আর তুই ছক্কা মেরে দিলি। ভাই আমি নিজেও জানি না কিভাবে মারলাম তোর বল। চল বলটা নিয়ে আসি। বল কোথায় গিয়ে পড়েছে? ওই যে রাস্তার দিকে। চল। তারপর হাতে ক্রিকেট ব্যাটটা নিয়েই বল খুঁজতে গেলাম। রাস্তার দিকে গিয়ে দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর আশিক মেয়েটার কাছে গেলাম, গিয়ে বললাম, এই যে ম্যাডাম, বলটা দেন। তাহলে এটা তোদের বল? জি, এটা আমাদের ক্রিকেট বল, এখন দেন। দিতে পারি একটা শর্তে। এই গাড়ির গ্লাস ভেঙে গেছে তোদের ক্রিকেট বলটা লেগে, এখন এটা ঠিক করে দিতে হবে, না হলে বল পাবি না। দেখুন, আমরা তো ছোট ছোট ছেলে, আমরা তো টাকা কোথায় পাবো? আর আমরা তো ইচ্ছে করে বলটা এদিকে মারিনি। হয়েছে, আর নাকামো করতে হবে না। এই নে বলটা, আর যেন রাস্তার পাশে এরকম খেলা করতে না দেখি। আমি বলটা হাতে নিয়ে বললাম, ধন্যবাদ। ভয় পাস না, আমি কিছু করব না। আমি ট্রান্সফার হয়ে নতুন এসেছি এখানে। আমরা তো বললাম আমরা ইচ্ছে করে বলটা মারিনি। এখন বলো, কোন দিকে থানা? পুলিশ স্টেশনের নামটা শুনে ভয় পেয়ে গেলাম। তার মানে আপনি পুলিশ? হুম। সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকেই পুলিশকে ভয় পাই। যাই হোক, কানে কি ফিসফিস করছিস? সোজা গিয়ে ডান দিকে যাবেন, তারপর আবার সোজা যাবেন, পরে বাঁদিকে গেলেই পেয়ে যাবেন আপনার থানা। এত ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা আমি বুঝতে পারবো না, তার চেয়ে তুই আমার সাথে চল। আমি যেতে পারবো না, আমার কাজ আছে, অন্য কাউকে নিয়ে যান। তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আশিক আমার কানের কাছে মুখ এনে বলল, ম্যাডামের সাথে যা, তা না হলে আমরা এখানে আর খেলতে পারবো না। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। পুলিশদের বিশ্বাস নেই, কি না কি করবে তাদের কথা না শুনলে। তাই চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। গাড়ি আপন গতিতে চলছে, আমি মেয়েটার পাশে চুপচাপ বসে আছি, কোনো কথা বলছিলাম না। আর মেয়েটা গাড়ি ড্রাইভিং করছে। নীরবতা ভেঙে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, এখন আমাকে ভয় পাচ্ছিস? না, তাহলে চুপচাপ বসে আছিস কেন? এমনিতেই। আচ্ছা, তোর নাম কি? সৌরভ। আর আপনার নাম? মায়া। আচ্ছা, তুই কোন ইয়ারে? মাস্টার্স কমপ্লিট করেছি, এখন বাড়িতেই থাকি। তোর পরিবারে কে কে থাকে? মা, বাবা, বোন আর আমি। ও, এভাবে গল্প করতে করতে থানায় এসে পৌঁছালাম। তারপর আমি গাড়ি থেকে নেমে নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। তখন মায়া ডাক দিল আর বলল, আগামীকালকে থানায় আসিস। ঠিক আছে বলে চলে আসলাম সোজা বাসায়। দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল। ভিতরে গিয়ে সিঁড়ি দিয়ে রুমের দিকে যাব, তখন বাবা বলল, আজকাল তো দেখি মেয়েদের সাথে ভালোই ঘোরাঘোরা হচ্ছে। সোফায় বসে হাতে খবরের কাগজটা পড়তে পড়তে কথাগুলো বলল। তেমন কিছু না, আমাদের এলাকার থানায় নতুন এসেছে তো, তাই রাস্তা দেখানোর জন্য আমাকে নিয়ে গেছিল। যা এখন ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবার খাবো। ওকে বাবা। তারপর রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঢুকে ঘুম দিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে বন্ধুদের আড্ডাখানায় চলে এলাম। সেখানে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখি বিকালের মেয়েটা মানে মায়া
কয়েকটা ছেলেকে গাড়ির সাথে বেঁধে পিটাচ্ছে। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম। বিকালবেলা যখন দেখছি তখন খুব শান্তভাবে কথা বলেছে। আমি মনে করেছিলাম মেয়েটা শান্তশিষ্ট, এখন দেখি তার উল্টো। আজকে মাত্র এই থানায় নতুন এলো আর আজকেই পেটানো শুরু করে দিয়েছে। আর সেসব কথা না ভেবে আমি আমার মতো করে রাস্তার অন্য পাশ দিয়ে মাথা নিচু করে যাচ্ছি আর সেদিকে আর চোখে তাকাচ্ছি। ছেলেগুলোকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। আরে এরা তো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বকাটে বা লুচ্চা ছেলে। মানে কলেজের মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় তখন রাস্তার সামনে দাঁড়িয়ে মেয়েদের ডিস্টার্ব করে বা খারাপ চোখে খারাপ খারাপ কথা বলে। কতদিন আগে আমাদের হাতেও মায়ের খাইছে বিজয়ের বোনকে ডিস্টার্ব করার জন্য। মনে হয় আজকেও এরকম করেছিল, তাই উত্তম মাধ্যম দিচ্ছে। এক সময় চোখ পড়লো মেয়েটার উপর, মানে মায়ের দিকে। বাহ বাহ, মেয়েটার কি শক্তি! একজন পুরুষের শক্তির সমান হবে। ছেলেগুলোকে এমনভাবে পেটাচ্ছে মনে হচ্ছে হাসপাতালে যাওয়ার ছাড়া উপায় নাই। আর ছেলেগুলা ব্যথার চোটে বলছে, ম্যাডাম জীবনে আর এরকম কাজ করব না, এবারের মতো ক্ষমা করে দেন। এবারের মতো ক্ষমা করে দিব, কিন্তু এই এলাকায় যেন আর না দেখি। মায়া একজন কনস্টেবলকে ডেকে বলল। এদেরকে হসপিটালে নিয়ে যাও। তারপর কনস্টেবল ছেলেদের হাতে পায়ে বাঁধা রশি খুলে গাড়ি থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে চলে গেল। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, যখন হাঁটা দিব কি জানি কি মনে করে মায়া এদিকে তাকালো আর আমাকে দেখতে পেয়ে ডাক দিল। এই তুই সৌরভ না? এদিকে আয়। আমি মায়ের কথা শুনে ভয় পেয়ে যেই দৌড় দিতে যাব কিছু একটার সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। যখন উঠতে যাব তখন চোখে সর্ষে ফুল দেখছি, পরে আর কিছুই মনে নাই। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করলাম। আমি উঠতে চেষ্টা করছি কিন্তু পারছি না, মাথাটা কেমন যেন ভার ভার লাগছে। তবুও কোনো মতে উঠে বসলাম। কপালে হাত বুলিয়ে দেখি পুরো কপালে ব্যান্ডেজ লাগানো, গলাও শুকিয়ে যাচ্ছে। কোনো মতে দাঁড়িয়ে চৌকিটা ধরে ধরে অন্য পাশে টেবিলের উপর রাখা পানির জগটার কাছে গেলাম। সেখানে রাখা চেয়ারটার উপর একটা হাত দিয়ে ভর করে আর অন্য একটা হাত দিয়ে জগ থেকে পানি গ্লাসে ঢেলে খেয়ে নিলাম। এখন মাথাটা কেমন যেন বেশি ভার মনে হচ্ছে আর চোখটা যেন কেমন গলিয়ে যাচ্ছে। তখন দরজা খোলার শব্দ শুনে ভয় পেয়ে দরজার দিকে তাকালাম। চোখ দুটো কেমন ঘোলা ঘোলা, স্পষ্ট করে দেখা যাচ্ছে না, কিন্তু মুখটা চেনা চেনা লাগছে। তাই জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর আমার দিকে এভাবে এগিয়ে। কথাগুলো শেষ করে বলার আগে আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল দেখি মায়ার কোলে আমার মাথা রেখে শুয়ে আছি আর মায়া আমার চুলগুলো বিলি করে দিচ্ছে। তা দেখে আমি ওঠার চেষ্টা করতে দেখে মায়া আমাকে বলল, উঠতে হবে না, শুয়ে থাক। তবুও আমি ওঠার চেষ্টা করছি। বলছে না চুপচাপ শুয়ে থাক। আর মায়াকে বললাম, মায়া ম্যাডাম আমি বাড়িতে যাব। পুলিশ তো তাই ম্যাডাম বলতে হয়। যাই হোক, আমার জন্য মা বাবা বোনেরা চিন্তা করছে। তোর কোথাও যেতে হবে না, আর আমি তোর ফোন তোর বাড়িতে জানিয়ে দিয়েছি। আমার জন্য মা বাবা বোনেরা চিন্তা করবে, আমাকে এখন যেতে হবে। বলেছি তুই আজকে একজন ফ্রেন্ডের বাসায় থেকে যাবি। কি বলতেছেন? ও, মনে মনে ভাবছি মেয়েটার বুদ্ধি আছে, এখানে যে আছে সেটাই বলেনি। কি ভাবছিস? কিছু না। তুই চুপচাপ শুয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। মায়া আমাকে তার কোল থেকে তুলে একটা বালিশ টেনে বালিশের উপর আমার মাথাটা রেখে সে উঠে চলে গেল। কিছুক্ষণ পর প্লেটে খাবার নিয়ে এসে আমার পাশে বসে প্লেটটা টেবিলে রেখে আমাকে বলে উঠে। আমি মায়ার কাঁধে হাত দিয়ে কোনো মতে শোয়া থেকে উঠে বসলাম। তারপর আমি মায়াকে বললাম, একটু পানি দিবেন? পানি দিয়ে তুই কি করবি? হাত ধোবো। তোর হাত ধুতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। আমি নিজেই খেতে পারবো, আপনি গিয়ে খেয়ে নেন। চুপচাপ খেয়ে নে, আর আমি এখন তোর সাথেই খাবো। আমি আর কিছু বললাম না। মায়া আমার মুখে খাবার তুলে দিচ্ছে আর আমি খাচ্ছি, আর সাথে মায়াও খাচ্ছে। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি তার চুলগুলো সামনের দিকে চলে আসছে, হাত দিয়ে সরাতে পারছে না। এক হাতে আমাকে খাবার খাওয়াচ্ছে আর অন্য হাতে প্লেট ধরে আছে। তাই আমি তার চুল কানে গুজে দিচ্ছি। তা দেখে মায়া একটু মুচকি হাসি দিল। খাওয়া দাওয়া শেষ করে আমাকে ওষুধ খাইয়ে শুয়ে দিল। আমি শুয়ে শুয়ে ভাবছি, মেয়েটা বাইরে থেকে দেখতে কঠোর হলেও মনটা ভীষণ ভালো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে মুখে কিছু সুরসুরিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি মায়ার চুলগুলো বাতাসের কারণে আমার মুখের উপর পড়ছে, আর মায়া মনের সুখে আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমার কিছুটা হলেও তার জন্য কষ্ট লাগলো, কারণ আমি যদি না থাকতাম তাহলে মেয়েটা আরামে তার সুন্দর বিছানায় শুতে পারত। মাথা তুলে দেখি মাথা ব্যথা কিছুটা হলেও কমেছে। তাই আমি মায়াকে এক পাশে সরিয়ে
উঠে তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। যেন এক রূপকথার পরই ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে একদম বাচ্চার মতো লাগছে। অজান্তে মায়ের কপালে একটা চুমু দিয়ে দিলাম। তারপর একটা কাগজে লিখলাম, সাহায্য করার জন্য ধন্যবাদ। কাগজটা টেবিলের উপর রেখে আমি চলে আসলাম। মায়ের বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠল। প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। এখন তো রিক্সা পাওয়া যাবে না এই ভোর সকালে, তাই কোনো উপায় না পেয়ে আশিককে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আশিক ফোনটা তুলল। হ্যাঁ বল। একটা সমস্যায় পড়েছি, একটু তাড়াতাড়ি আয়। কি সমস্যা আর কোথায় তুই? এই তো মাহিগঞ্জে আছি, এই জায়গায় আয়। আমি আসছি, তুই 5 মিনিট অপেক্ষা কর। ফোনটা পকেটে রেখে দিয়ে সামনের একটা ইটের উপর বসে পড়লাম। মাথায় হাত দিয়ে খুব যন্ত্রণা করছে মাথাটা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আশিক বাইক নিয়ে হাজির। এসেও জিজ্ঞেস করলো, কি হয়েছে আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আগে আমাকে তোর বাসায় নিয়ে চল, তারপর তোকে সব বলছি। ওকে, আয়, বাইকে উঠে বসে পড়। আমি গিয়ে বাইকে উঠে পড়লাম। আশিক বাইক স্টার্ট দিল, তারপর চললাম আশিকের বাসায়। অন্যদিকে মায়ার ঘড়ির অ্যালার্মে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে চমকে যায় আর ভাবে, আমি তো গতকাল রাতে মেঝেতে বসে চৌকিতে হেলান দিয়ে শুয়েছিলাম, তাহলে এখানে আমি কি করে এলাম? পরে আমার কথা মনে পড়তেই মায়ার দু চোখ আমাকে খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে যখন আমাকে দেখলো না, তখন তার চোখ যায় টেবিলটার উপরে, আর সেখানে কাগজে বড় করে লেখা, সাহায্য করার জন্য ধন্যবাদ। লেখাটা পরে মায়া অজান্তে ফিক করে একটা হাসি দেয় আর ভাবে, এই ভোরবেলা ছেলেটা কি বাড়ি চলে গেছে। আবার ভাবে, ছেলেটা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, তাহলে কিভাবে একা যাবে। মায়া মনে মনে ভাবে, আমি কেন ছেলেটার কথা ভাবছি বলে মায়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মায়া বিছানা ঠিক করতে যায়। যেই চাদরটা তুলে ভাঁজ করতে যাবে, তখন একটা মানিব্যাগ চাদর থেকে ছিটকে এসে মেঝেতে পড়ে। মায়া কৌতূহল বশত চাদরটা রেখে মানিব্যাগটা তুলে দেখে ব্যাগে কিছু টাকা আর একটা ছিঁড়া ফটো। মায়া মানিব্যাগ থেকে ছিঁড়া ফটোটা বের করে দেখে বড় রকমের একটা টাস্কি খায়, কারণ ফটোটাতে মায়ার ছোটবেলার, মানে তার মনের মানুষের সাথে তোলা একটা ছবির অর্ধেক ফটো। মায়া তাড়াতাড়ি করে তার পাশ থেকে তার ব্যাগটা বের করে এরকম একটা অর্ধেক ছিঁড়া ফটো বের করে মানিব্যাগ থেকে পাওয়া ফটোর সাথে মিলিয়ে দেখে, আর সেটা মিলেও যায়। মায়া ভাবে, এই মানিব্যাগটা কার হতে পারে, নাকি সৌরভের। সৌরভকে জিজ্ঞেস করলে বোঝা যাবে এই মানিব্যাগটা কার। মায়ার কিছু না ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিসের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে পুলিশের ইউনিফর্ম পরে থানার দিকে রওনা দেয়। এদিকে আমি আর আশিকের বাসায় পৌঁছালাম। আমি বাইক থেকে নেমে ভিতরে গিয়ে সোজা আশিকের রুমে গিয়ে তার বিছানায় শুয়ে পড়লাম, কারণ মাথাটা বেশি ব্যথা করছিল। আমাকে এভাবে শুয়ে পড়তে দেখে আশিক জিজ্ঞেস করলো, সৌরভ, তুই ঠিক আছিস তো, নাকি শরীর খারাপ করছে? আমি ঠিক আছি, মাথার ব্যথাটায় প্রচণ্ডভাবে ব্যথা শুরু হয়েছে। ওহ, তাহলে তুই শুয়ে রেস্ট নে, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আসলে আশিকের বাবা আশিক ছোট থাকতেই মারা যায়, আর তাদের ছোট একটা ব্যবসা আছে, সেটাকে তার মা দেখাশোনা করে, আর তার বড় ভাই দেশের বাইরে থাকে, তাই তাকে রোজ বাজার করতে হয়। আমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসিস, টাকা নিয়ে যা। এই বলে আমি পকেটে হাত দিয়ে দেখি পকেটের মানিব্যাগটা নেই। মনে হয় কোথাও পড়ে গেছে, না হলে মায়ের বাড়িতে ফেলে এসে পড়েছি। তাই আশিককে বললাম, দোস্ত, মানিব্যাগটা আনতে ভুলে গেছি, তুই একটু তোর টাকা দিয়ে কষ্ট করে ওষুধটা এনে দে, আমি পরে তোর টাকা দিয়ে দেব। আরে, আমি তো তোর জন্য ওষুধ আনতেই যাচ্ছি, আর সেই সাথে বাজারটাও করে আসবো। ধন্যবাদ দোস্ত। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিস, টেবিলে রাখা আছে। ওকে। আশিক বাজারে চলে গেল। আমি আর কিছুক্ষণ শুয়ে থাকলাম। যখন মাথার ব্যথাটা একটু কমলো, উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে টেবিলে রাখা নাস্তা থেকে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর 2 গ্লাস পানি খেয়ে আবার বিছানায় গিয়ে শরীরটাকে একটু এলিয়ে দিলাম। তখন হঠাৎ মনে পড়লো আমার মানিব্যাগের কথাটা। মানিব্যাগের কথাটা মনে হতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তার কারণ আমার ছোটবেলার সেই ভালোবাসার মানুষটার ফটো, এই একটাই ফটোর অর্ধেক ছিল আমার কাছে, আর অর্ধেক ভালোবাসার মানুষের কাছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমি ছোটবেলায় ফিরে যাই, আপনারা আমার সাথেই চলুন। ফ্ল্যাশব্যাক। যখন আমি ছোট ছিলাম তখন আমরা গ্রামে থাকতাম। সেখানে মিলে আমার মনের রাজকন্যার দেখা। আমাদের গ্রামে একটা নতুন পরিবার নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই, আর ওই নতুন পরিবারেই ছিল আমার মনের রাজকন্যা। তখন আমার বয়স 6 কি 7 হবে, আর আমার মনের রাজকন্যাটার 5 কি 6 বছর হবে। পাশের বাড়ির মেয়েটা
প্রায় আমার সাথে খেলতে আসতো। মেয়েটা হঠাৎ একদিন এসে আমাকে বলে আই লাভ ইউ। আমি বলে দিলাম আই লাভ ইউ টু। তখন কি আর আই লাভ ইউ মানে বুঝতাম, তাই আমিও বলে দিয়েছিলাম। একদিন তো দুজনে এক হয়ে একটা মেলা দেখতে গেছিলাম। জমানো টাকাটা নিয়ে সেখানে একজন কাকু আমাদেরও ছবি তুলে দেবে, আমি আর সে। তাহলে ছবি তুলে আমাদেরকে একটা ছবি দেবে? কেন নয়, তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের ছবি তুলতে আমার ভালোই লাগে। তাহলে চলো আমার সাথে আমার দোকানে। তারপর কাকুর সাথে কাকুর দোকানে গিয়ে ছবি তুলে কাকু আমাদেরকে একটা ছবি দিয়ে দিল খামে ভরে। সেটা নিয়ে আমরা খেলতে খেলতে আবার বাড়িতে চলে আসি, আর ছবিটা আমার কাছেই আমি রাখলাম। একদিন শহর থেকে খবর আসলো নানু মারা গেছে, সবাই যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা 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 আমরা কি এখানে আর থাকবো না? দেখো বাবা, আমাদেরকে এখন শহরে থাকতে হবে, কারণ তোমার নানি যে সেখানে একা হয়ে যাবে। তাই আমরা সেখানেই তোমার নানির সাথে থাকবো। তোমরা চলে যাও, আমি সেখানে যাব না। দেখো বাবা, এরকম করে না। তাছাড়াও এখানে আমরা মাঝে মাঝে বেড়াতে আসবো। তাহলে আমি যাব। এই তো আমার ছেলে। গালে একটা চুমু দিয়ে চলে গেল। তারপর আমি আমার আর ছবিটা নিয়ে তার বাড়িতে গেলাম। দেখি সে তাদের বাগানে খেলছিল। আমি তার কাছে গিয়ে বললাম আমরা চলে যাচ্ছি, আর এখানে আসবো না। তখন সে কান্না করে বলে, সেখানে গেলে আমাকে ভুলে যাবে না তো? তার জন্য এই ছবির অর্ধেক তুমি রাখো, আর অর্ধেক আমার কাছে থাকবে। তারপর ছবিটা ছিঁড়ে আমার ছবিটা তার কাছে আর তার ছবিটা আমার কাছে রাখলাম। যখন আমরা শহরে চলে যাচ্ছিলাম তখন সে খুব কান্না করছিল, আমিও করেছিলাম। যখন আমি বড় হতে লাগলাম, বুঝতে পারতে লাগলাম তাকে আমি ভালোবেসে ফেলেছি। পরে যখন আমি বড় হয়ে তাকে নিতে গ্রামে আসলাম, এসে শুনি তারা নাকি এখানে থেকে চলে গেছে। সেদিন আমি খুব কেঁদেছিলাম তার জন্য। তারপর থেকে আমি তার ছবি নিয়ে বেঁচে আছি। যাক, এখন বর্তমানে আসি। শুয়ে শুয়ে ছবিটার কথা ভাবছি আর চোখের জল ফেলছি। ছবিটা আমি হারিয়ে ফেললাম না তো? তখন মনে পড়লো মায়ের কথা। সেখানে মনে হয় ছবিটা পড়েছে। আমাকে সেখানে তাড়াতাড়ি যেতে হবে। যেই উঠে দরজা খুলে সামনে তাকিয়ে আমি অবাক, কারণ দরজার সামনে মায়া দাঁড়িয়ে আছে, আর মায়ের পেছনে দেখি আশিক দাঁড়িয়ে আছে। আমি মায়াকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি এখানে? তুই চলে আসলি কেন এত সকালে, আর আমাকে বলার প্রয়োজনও মনে করলি না? আপনি ঘুমাচ্ছিলেন তাই আর ডাকিনি। তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যেতে দিবি না? ও, আমি তো ভুলে গেছিলাম। মায়া রুমের ভিতরে গিয়ে একটা চেয়ারে বসে, আর আমি আশিককে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করি, কোথা থেকে নিয়ে আসলি? বাজারে দেখা হয়েছিল আর আমাকে জিজ্ঞেস করে সৌরভ কোথাও দেখেছিস কি না। তাই আমি বললাম সৌরভ তো আমার বাড়িতেই আছে, তারপর তো আমরা সাথেই এলো। ও, এখানে কি ফিস করছিস তোরা? কিছু না। তাহলে এদিকে আয়। তখন আশিক বলল, তোরা গল্প কর, আমি বাজারগুলো দিয়ে আসি। আশিক তো বাজার থেকে সোজা রুমে এসেছিল, তাই কথাটা বলল। এই বলে আশিক নিচে চলে গেল। আমি বিছানায় গিয়ে বসলাম। তখন মায়া জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছিস? আমার মাথায় হাত দিতে দিতে, মাথার ব্যথা কি কমেছে? কিছুটা কমেছে। মিথ্যা বললাম, অথচ ব্যথা এখনো আছে। তার পাশের ব্যাগ থেকে কিছু ট্যাবলেট বের করে আমার হাতে দিতে দিতে, এই নে ওষুধগুলো খেয়ে নে। আমিও কিছু বললাম না, কারণ মাথা ব্যথাটা বেড়েই চলেছে। তাই ট্যাবলেটগুলো নিয়ে খেতে নিলাম। তারপর মায়াকে বললাম ধন্যবাদ। কিসের জন্য? এত কিছু করার জন্য। আর এই নাও মানি ব্যাগ। কোথায় পেলেন এটা? আমার বাড়িতে তোর পকেট থেকে পড়ে গিয়েছিল মনে হয়, তাই দিতে এলাম। এই মানি ব্যাগটা আমি খুঁজতে যাচ্ছিলাম। তা কি আছে এই মানি ব্যাগে যে এই হারিয়ে যাওয়া ব্যাগটাই খুঁজেছিস? আমার ছোটবেলার ভালোবাসা। এই মানি ব্যাগে আমার মনের রাজকন্যার ছবি আছে, কিন্তু সে ছোটবেলায় হারিয়ে গিয়েছে। তার এই ছবিটা নিয়েই বেঁচে আছি। আমি তো তোমার মনের রাজকন্যা। কিছু বললেন? কিছু না। তাহলে এখন আমি যাই, থানায় যেতে হবে তো। আর তোর ফোন নাম্বারটা দে। ফোন নাম্বার দিয়ে কি করবেন? রাতে ফোন দিব। এই নেন, 01701। তারপর মায়া চলে গেল, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। কি করব, মাথা ব্যথায় ঘুমোয় আসছে না। কিছুক্ষণ পর আশিক রুমে এলো আর বলল, আঙ্কেল আন্টি ফোন করেছিল। মানে আমার মা বাবার কথা বলছে। কি বলেছে পরে? বলেছি সৌরভ আমার বাসায় আছে আর বিকেলেই বাড়ি চলে যাবে। খুব ভালো করেছিস। আমি তারপর আশিককে শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। এসব শুনে আশিক আমার দিকে হা করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকিস না, মুখে মাছি ঢুকে যাবে। এসব কিছু হয়ে গেল আর আমাকে বললি না? সময় পাইনি। এখন একটু রেস্ট নে, বিকেলে চলে যাবি নে। আচ্ছা।
তারপর আমি ঔষধ খেয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো আশিকের ডাকে। সৌরভ উঠে পর, অনেক বেলা হয়েছে, খাবার খেয়ে নে। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। মাথাটার ব্যথা কমে গেছে এখন। তাই আশিককে বললাম, দোস্ত তুই না থাকলে কি যে হতো। থ্যাঙ্কস দোস্ত। কমেছে মাথা ব্যথাটা। কমে গেছে দোস্ত, এখন বাড়ি চলে যাই, পরে আবার মা বাবারা আমার জন্য চিন্তা করবে। চল, আমি তোকে বাইকে করে বাসায় দিয়ে আসি। ঠিক আছে। তারপর আমি আশিকের সাথে বাইকে করে বাসায় চলে এলাম। আমি বাইক থেকে নেমে আশিককে বললাম, ভিতরে আয়, চা খেয়ে যা। না দোস্ত, আজকে থাক, অন্য একদিন আসবো, তুই এখন রেস্ট নে। এই বলে আশিক চলে গেল। বাসার দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে জিজ্ঞাসা করলো, তোর মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, ও একটু পরে গিয়ে কেটে গেছে। দেখে চলতে পারিস না? আয় ভেতরে আয়। আমি ভিতরে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম আর হাতে ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। অনেকদিন ধরে ফেসবুকে ঢোকাই হয় না। নোটিফিকেশন চেক করছিলাম, তখন দেখি আমার ছবিতে কেউ কমেন্ট করেছে। আইডির নাম ছোটবেলার ভালোবাসা। কমেন্ট বক্সে ঢুকে দেখি ওই আইডি থেকে লিখেছে, সো সুইট জানু। আমি তো দেখি অবাক, এটা আবার কি হতে পারে যে আমাকে জানু বলেছে। আইডির প্রোফাইল চেক করে দেখি আইডিটা কোনো মেয়ের আইডি। আমি রিপ্লাই দিলাম, কে আপনার জানু, আর আপনি কি আমাকে চিনেন নাকি? এটা লিখে ফেসবুক থেকে বের হয়ে গেলাম। শুয়ে শুয়ে ছোটবেলায় আমার মনের রাজকন্যার ছবিটা মানিব্যাগ থেকে বের করে দেখছিলাম। তখন মা বাবা আমার রুমে এসে বলল, ও আরেকটা কথা, সন্ধ্যায় একটু বাজার যেতে পারবি? তুমি বাজারের লিস্টটা রেডি করে রেখো। আচ্ছা। তারপর মা চলে গেল। আমি আবার আমার মনের রাজকন্যাটার ছবির দিকে তাকিয়ে ভাবছি, কোথায় হারিয়ে গেলে তুমি, তোমাকে আমি কিভাবে খুঁজবো। এসব ভাবতে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তখন পাশে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা তুলে দেখি অচেনা নাম্বার, তাই রিসিভ করলাম না। বারবার কল করছে, তাই বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে বলল, হ্যালো সৌরভ, জি আপনি কে, আর আমাকে কিভাবে চেনেন? আমি মায়া, চিনতে পেরেছিস? কেন ফোন করেছেন? কি করছিস এখন? শুয়ে আছি, আপনি? এখনো থানায় আছি। ভাত খেয়েছিস? আপনি? আর শোন, আগামীকালকে সকালে থানায় আসিস। আমি কি কিছু করেছি? থানার কথা শুনে একটু ভয় পেয়ে। না, তোকে একটু দরকার আছে। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর হাতে থাকা ছবিটা আবার মানিব্যাগে রেখে দিলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। দেখি মা একা বসে বসে টিভি দেখছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বাবা কোথাও গেছে নাকি? মনে হয় পাশের বাড়িতে গেছে কিছু বই আনার জন্য। ও মা, একটু খাবার বেড়ে দাও তো, খিদা লাগতেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। মা বসা থেকে উঠে খাবার টেবিলে গিয়ে প্লেটে খাবার বেড়ে আনলো। আমার পাশে বসে আমার মুখের দিকে খাবার তুলে বলল, খেয়ে নে। আমি ভালো ছেলের মতো খেতে লাগলাম। মা ভাত খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি। আসলে জানেন দর্শক ভাইরা, মায়ের মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না। সবসময় সন্তানের ভালো মন্দ সব দিকেই খেয়াল রাখে মা। আপনি যখন কোনো গোপন কিছু মায়ের সামনে লুকাবেন, মা ঠিকই সেটা বুঝে ফেলবে। আর আপনার চেহারা দেখে বুঝে ফেলবে আপনি কষ্টে আছেন নাকি ভালো। শুধু মায়েরাই বোঝে সন্তানের কষ্ট। এজন্যই বলি মায়েদের মন সবার থেকে আলাদা। যাক, এবার গল্পে আসি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তা দেখে মা জিজ্ঞাসা করলো, কাঁদছিস কেন? তোমার মতো কেউ হয় না মা। এই পৃথিবীতে তুমি সবসময় সন্তানের পাশে থাকো। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বললাম। এই জন্য কাঁদতে হয়? এখন চার, খাবারটা খেয়ে নে। তারপর খাওয়া শেষ করে মাকে বললাম, দাও লিস্টটা, বাজারে যাব। মা বাজারের লিস্টটা ও টাকা দিল। সেটা নিয়ে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে লিস্টে যা কিছু ছিল সব নিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি যেতে হবে, মা আমার জন্য অপেক্ষা করছে, মনে হয় রান্না করার জন্য। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলাম, মাথা নিচু করে। কিছু দূর যাওয়ার পর কিছু একটার সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে সামনে তাকিয়ে অবাক। সামনে মায়া দাঁড়িয়ে আছে। মনে হয় মায়ার সাথে ধাক্কা খেয়েছি। মায়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সেটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে যেন কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। তখন আমি সরি বলে পাশ কাটিয়ে আসছিলাম। তখন মায়া আমার হাতটা ধরে ফেললো। আমি তো ভয়ে শেষ, কি না কি করে। পুলিশদেরকে আমার একদম বিশ্বাস নেই। তখন মায়া জিজ্ঞাসা করলো, আমি ছাড়া অন্য মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে একেবারে লকআপে ভরে দিব। তখন আমি বললাম,
কেন? মেয়েদের সাথে কথা বললে কি হবে? আর তাছাড়া আপনি তো একটা মেয়ে। আমার ইচ্ছা। ও, এখন সরেন, বাড়িতে যেতে হবে। আয়, আমি তোকে গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আমি যেতে পারবো। বেশি কথা বলিস কেন? গাড়িতে ওঠ। যেতে চাইছিলাম না, মায়ার জোরাজুরিতে যেতে হলো। তারপর গাড়িতে উঠে পড়লাম। গাড়ি গতিতে চলছে, আমি চুপ করে বসে আছি। নীরবতা ভেঙে মায়া বলল, আচ্ছা সৌরভ, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই, তবে ছোটবেলায় ছিল একজন, হারিয়ে ফেলেছি তাকে। তাই আর এই প্রেম ভালোবাসায় জড়াইনি। কেন? কারণ সে যদি আবার ফিরে আসে, যদি সে ফিরে না আসে? তাহলে এইভাবে একা কাটিয়ে দেবো বাকিটা জীবন। ও, আর আমার বিশ্বাস সে ফিরে আসবে। গাড়ি থামান, বাসায় এসে গেছি। আসলে কখন যে বাসার সামনে চলে আসলাম কিছুই বুঝিনি। এটা তোদের বাসা? চলেন, চা খেয়ে যাবেন। না, আজকে থাক, পরে একদিন আসবো। এই বলে আমি বাসার ভিতরে চলে যাচ্ছিলাম, তখন আবার মায়া ডাক দিয়ে বলল, আগামীকাল রেডি থেকো, ঘুরতে যাব। ঠিক আছে। তারপর আমি ভেতরে চলে গেলাম, গিয়ে মায়ের কাছে বাজারটা দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ফোন হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ নিউজ ফিডে স্ট্যাটাস দেখার পর একটা মেসেজ আসলো ছোটবেলার ভালোবাসা নামে আইডি থেকে। আমি মেসেজটা চেক করে দেখি লিখেছে, কি করছো জান? মেসেজটা পরে তো আমি অবাক, কারণ এইসব মেসেজ তো আমাকে কেউ দিবে না। তাই আমি রিপ্লাই দিলাম, কে আপনি, আর আমাকে জান টান এসব কি বলছেন? তখনই আবার মেসেজ আসলো, রিপ্লাই দিল, তুমি আমার জান, বুঝলে? আর আমাকে তুমি চিনবা না, বুঝছো? আমি মেসেজটা সিন করে আর রিপ্লাই দিলাম না। রিপ্লাই দিলে যত জান, বাবু, সোনা, তামা, লোহা ইত্যাদি বলবে, তার চেয়ে বরং রিপ্লাই না দিলেই ভালো। তারপর ফেসবুক থেকে বের হলাম, কিছুই ভালো লাগছে না। যাহ, বিজয়কে ফোন দিয়ে দেখি। বিজয়কে ফোন দিলাম, রিং হওয়ার কিছুক্ষণ পর রিসিভ করলো। কি করছিস? এই তো এখন মাত্র খাবার খেয়ে আসলাম। তুই কি করছিস? এই তো শুয়ে আছি। শুন, আগামীকালকে জনি মামার দোকানে চলে আসিস, কথা আছে। ঠিক আছে, আশিকদেরকেও বলে দিস। ওকে, গুড নাইট। ফোনটা রেখে একটা রবীন্দ্রনাথের গল্পের বই পড়ছিলাম। মা এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমি বিছানা থেকে উঠে ড্রয়িং রুমের টেবিলে গেলাম। দেখি আজকে পোলাও করেছে। আহা, কি শান্তি, আজকে পেট ভরে খাবো। এই যে দর্শকেরা, আমাকে পেটুক ভাববেন না, খেতে চাইলে চলে আসুন। ওহ, আপনারা তো আমার বাসার ঠিকানায় জানেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তো ডিজিটাল যুগ, আমি আপনাদের জন্য বিকাশে পাঠিয়ে দিব, কেমন? আম্মু, আজকে পোলাও রান্না করছো? সাথে গরুর মাংস। মা, আমার তো গন্ধগুলোই শুকে জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও। দেখো পাগল ছেলের কারবার, হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি হাত ধুয়ে নিলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, বাবা কোথায়? আজকে একসাথে খাবো। ওয়াশরুমে গেছে, চলে আসবে এখনই। বলতে না বলতেই বাবা হাজির। মা খাবার বেড়ে দিল, সবাই মিলে খাচ্ছি। এক সময় বাবা বলল, সৌরভের মা, আজকের রান্নাটা কিন্তু একদম টেস্টি হয়েছে। কি বলিস সৌরভ? মা আজকে যা রেঁধেছে না, কি বলবো, তোমার রান্নার তুলনা হয় না। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, চুপচাপ খেয়ে নে। আজকে যদি এখানে নিজম থাকতো তাহলে আরো ভালো হতো। ও, আপনাদের তো বলাই হয়নি আমার বোনের নাম। কোনো ব্যাপার না, এখন বলছি। বোনের নাম নিঝুম, ছোট থেকেই হোস্টেলে থাকে। আমি মাসে মাসেই যাই তাকে দেখতে। সেও আসে যখন কলেজের ছুটি হয়, প্রতিদিন ফোন করে। হ্যাঁ গো, মেয়েটা কেমন আছে? ঠিক মতো খায় কিনা কে জানে। মা, তুমি চিন্তা করো না তো, নিঝুম ঠিকই আছে। কলেজ ছুটি হলে সৌরভ নিয়ে আসবে না। ও, তার ছুটি হলে তাকে নিয়ে আসিস, কতদিন ধরে দেখি না। মা, তুমি চিন্তা করো না তো, নিঝুম ঠিকই আছে। তাছাড়া আর কয়েকদিন পরেই তো তাদের কলেজ ছুটি হবে। মা, মাংসের ঝোলটা একটু দাও তো। প্লেটটা এইদিকে দে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম, টিভি দেখতে লাগলাম। টিভিতে সিআইডি দেখছি, আমার ভালোই লাগে। আর মাঝে মাঝে পোকো চ্যানেলে একটু কার্টুন হয়। যখন নিজুম আসে তখন আর এসব দেখা হয় না, কারণ রিমোট তার কাছে থাকে। আর আপনারা জানেনই তো, মেয়েদের সিরিয়াল দেখার নেশা। কি কি চ্যানেলের নাম জানি আছে। ও, মনে পড়ছে, স্টার জলসা, কালার্স বাংলা, জি টিভি, আর কত কি। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় এই চ্যানেলটা কে যে দিয়েছে, যারা দিয়েছে তাদেরকে গিয়ে ধরে একেবারে উষ্ঠাই। কি একটা চ্যানেল দিল, দিন নাই রাত নাই সিরিয়াল চলে। কিছুক্ষণ টিভি দেখার পর রুমে গেলাম, খুব ঘুম পাচ্ছিল।
রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। আমি কল ব্যাক করতে যাব, তখন আবার কল আসলো। রিসিভ করলাম। হ্যালো, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। সরি, দ্য নাম্বার ইউ ডায়াল ইজ কার্ট রিচেবল। যাই হোক, আজকে মনটা ফুরফুরে, তাই একটু মজা করে বললাম। তাছাড়া আজকে কেন জানি তার সাথে মজা করতে মন যাচ্ছে। মজা করবি না আমার সাথে? কেন, আপনি কি পাগল যে আপনার সাথে মজা করব? এটা আমি কি বললাম, জিভে কামড় কাটলাম। কি, তুই আমাকে পাগল বললি? এই যা, এ তো দেখি রেগে যাচ্ছে। এখন কি করি? পুলিশ তো পাগলই, সারাদিন অন্যের পিছনে দৌড়ায়। এই যা, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। কি বললি তুই? অন্যের পিছনে সারাদিন দৌড়াই, তাই না? এখন থেকে তোর পেছনে লেগেই থাকবো। না মানে, বলতে চেয়েছিলাম পুলিশেরা আসামিদের পিছনে দৌড়ায়। এখন পাম মারা হচ্ছে? পাম কেন মারতে যাব? আগামীকাল থেকে তোর পেছনেই লাগবো, দেখে নিস। আমি তো মজা এক রাশ ভয় নিয়ে শুয়ে পড়লাম, কারণ যেভাবে রেখা কথা বলছে আগামীকাল কি না কি করে। আগামীকাল সত্যি কি আমার পেছনে লাগবে? যদি লাগে আমার তো জীবনটাই তামা তামা হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে বিজয়ের সাথে দেখা করতে গেলাম। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দেখে মায়া জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখি মায়া জিপ নিয়ে আমার পিছন পিছনে আসছে। মনে মনে ভাবছি, সত্যি মনে হয় আমার পিছনে লাগছে। গতকাল কেন যে এই কথা বলতে গেলাম, শালার, এখন নিজের কথাই নিজেই ফেঁসে গেছি। আমি সেদিকে পাত্তা না দিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে চলছি। আমি বিজয়ের দেওয়া ঠিকানায় গেলাম। দেখি আশিকরাও এসেছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, কি, কেন ডেকেছিস এখানে? নাকি কোনো সমস্যায় পড়েছিস? না, তেমন কিছু না, শুধু ওই আর কি। কি ওই করছিস, ভালো করে বল। না মানে, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা জানে না, তো তাকে কিভাবে আমার ভালোবাসার কথা বলবো? আরে মাম্মা, তুই আবার কোন মেয়ের প্রেমে পড়লি? ওই যে আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে আছে না। আরে তুই প্রিয়ার কথা বলছিস? হুম। আর কোনো মেয়ে পেলি না? তোর তাকেই পছন্দ করতে হলো? আসলে মেয়েটা আমাদের সাথেই পড়তো, একই কলেজে। আর একটা বিষয়, মেয়েটা প্রিন্সিপালের মেয়ে। মেয়েটা খুব ভালো, কিন্তু ওই প্রিন্সিপালটাই যত খিটখিটে স্বভাবের, আর রাগীও বটে। একবার তো প্রিয়াকে কে যেন ডিস্টার্ব করছিল, ছেলেটাকে একবারে কলেজ থেকেই বের করে দিয়েছে। ছেলেটা হাতে পায়ে ধরেও ছাড় পেল না। যাক, সেসব কথা বাদ দিয়ে আবার গল্পে আসি। মনে হয় বেচারার মরার শখ হয়েছে। এই বলে সবাই হেসে দিল। আমি বললাম, এই তোরা থাম, কিভাবে বিজয়কে হেল্প করা যায় চিন্তা কর। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তখন আশিক বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলে ফেল দেখি। যখন প্রিয়া এই রাস্তা দিয়ে যায় তখন সামনে গিয়ে বলে দিবি, আমি তোমাকে ভালোবাসি। আইডিয়াটা কেমন দিলাম? ভালোই দিয়েছিস। হঠাৎ চোখ গেল রাস্তার দিকে। দেখি প্রিয়া আর তার বান্ধবীদের সাথে কোথায় যেন যাচ্ছে। তা দেখে আমি বিজয়কে বললাম, বিজয় দেখ সামনে। কি? প্রিয়া। কোথায়? ওই যে সামনে। তারপর বিজয় সামনে তাকিয়ে প্রিয়াকে দেখে, তারপর আমাকে বলে, জানা দোস্ত, তুই ভালোবাসিস আর আমি গিয়ে বলবো? আমি পারবো না, তুই যা। তুই যা চাইবি তাই দেব, প্লিজ দোস্ত। ঠিক আছে, কিন্তু যা চাইবো দিতে হবে কিন্তু। ওকে। তারপর আমি প্রিয়ার কাছে গেলাম। আমাকে দেখে প্রিয়া জিজ্ঞাসা করলো, আরে সৌরভ, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কোথাও যাচ্ছিস নাকি? বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরিয়েছি। ও প্রিয়া, তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আয়। কি বলবি বল। তার বান্ধবীদের থেকে দূরে এসে বলল, কি বলবি বল। আসলে হয়েছে কি, বিজয় নাকি তোকে ভালোবাসে। এই কথাটা বিজয় বলতে বলল, তাই তোকে বললাম। তাই নাকি? সে কোথায়? ওইদিকে বিজয়রা যেখানে ছিল সেখানে দেখিয়ে কথাটা বললাম। এই তোরা এখানে একটু থাক, আমি আসছি। তারপর আমাকে সাথে নিয়ে বিজয়ের কাছে গেল। রাস্তা পার হওয়ার সময় কিছু দূরে দেখি মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। কি জানি কেন এরকম ভাবে তাকিয়ে আছে, কে জানে। অবশেষে রাস্তা পার হলাম। প্রিয়া বিজয়ের কাছে গিয়ে একটা ঠাস করে চড় মারলো। আমরা তো দেখে অবাক, কেন চড় মারলো। আর এদিকে বেচারা বিজয় গালে হাত দিয়ে প্রিয়াকে জিজ্ঞাসা করলো, মারলে কেন? কেন বাবু, ভালো লাগেনি তো? না।
ওই শালা, তুই কি আমাকে ভালোবাসিস? তুই নিজে না গিয়ে অন্যকে পাঠাস কেন? তো কি করব, তোমার বাবার ভয়েই তো বলতে পারি না। ভয় পেলে আমাকে ভালোবাসতে পারবি? তার মানে তুমি আমাকে ভালোবাসো? কলেজ থেকেই। তাহলে বলনি কেন? হারানোর ভয়ে বলিনি, যদি তুমি না বলে দিতে। তাই? এবার আমাকে প্রপোজ কর দেখি। তারপর বিজয় হাঁটু গেড়ে প্রিয়াকে প্রপোজ করে। প্রিয়াও বিজয়ের হাতটা ধরে তুলে জড়িয়ে ধরে। তখনই প্রিয়ার বান্ধবী এসে বলে, আমরাও এখানে আছি, কিন্তু এই বিজয় এখন কিন্তু যা চাইবো তাই দিতে হবে। কি চাস বল? বেশি কিছু না, ওই পোলাও আর বিরিয়ানি খাওয়াইলেই হবে সবাইকে। তাহলে আগামীকাল সকালে চলে আসিস আশিকদের নিয়ে আমার বাড়িতে। আন্টির রান্না কতদিন ধরে খাই না। তখন প্রিয়ার এক বান্ধবী এসে বলল, হ্যালো, হ্যালো। আমি নীলা। হাই, আমি সৌরভ। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই। তাহলে তো আমারও হয়ে গেল। মানে এখন আমি আপনার সঙ্গে প্রেম করব তাই। কি সব বলছেন? আপনার মাথা ঠিক আছে? নীলার সাথে কথা বলছিলাম, তখন প্রিয়া বলল, চল সবাই, আজকে তোদের জন্য ফুচকা খাওয়াবো। তারপর সবাই চলে গেল ফুচকার দোকানে। আমি আর নীলাকে নিয়ে কিছু বলিনি। তখন আমি রাস্তার ওপাশে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। তাদেরকে বললাম, তোরা যা, আমার আজকে কাজ আছে একটু। আমি আশিকের কানের কাছে গিয়ে বললাম, রাস্তার ওপাশে দেখ কে দাঁড়িয়ে আছে। আশিক আমার কথা শুনে তাকিয়ে দেখে মায়া পুলিশ ড্রেসে দাঁড়িয়ে আছে। পরে আশিক জিজ্ঞাসা করে, মেয়েটা কি পুলিশ? আর সকাল থেকে আমাকে ফলো করছে। এই, তুই কাউকে কিছু বলিসনি তো আবার? আরে না। তাহলে তোর পিছে লেগেছে কেন সকাল থেকে? তারপর আমি গতকাল রাতের ঘটনাটা বললাম। তা শুনে আশিক বলল, তোকে মনে হয় ম্যাডাম ভালোবেসে ফেলেছে। আমাকে? তা নয় তো কি, যেভাবে তোর পিছে লেগেছে তা দেখে আমার তো তাই মনে হয়। যা গিয়ে জিজ্ঞেস কর কি জন্য এখানে এসেছে। তোরা যেতে থাক তাহলে। ওকে। তাদেরকে পাঠিয়ে দিয়ে আমি মায়ের কাছে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে আপনি আমার পিছনে লাগছেন কেন? গতকাল রাতে তুমিই তো বলেছিলা পুলিশরা শুধু শুধু মানুষদের পেছনে দৌড়ায়, তাই আজ থেকে তোমার পেছনেই লেগেছি। আচ্ছা, আপনি কি আমাকে ভালো টালো বাসেন নাকি? তা বলতেও পারো, কিন্তু কেন? না মানে, আপনি তুই থেকে তুমিতে চলে গেলেন। তাই? আর শুনেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমার ছোটবেলার ভালোবাসা এখনো আছে। হারিয়ে গেলেও আমার বিশ্বাস সে ফিরে আসবে। তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে। কিছু বললেন? না, কিছু না। ও, তাহলে এখন যাই। এই বলে চলে যাচ্ছিলাম, তখন মায়া বলে উঠল, কোথায় যাচ্ছ নাকি? ওই ডাইনি মেয়েটার কাছে যাবে। কেন? কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ, আমার অনেক সমস্যা, কারণ আমি তোমাকে ভালোবাসি। কখন থেকে? যেদিন তুমি মাথায় আঘাত পেয়েছিলে সেই দিন থেকেই। ও ও কি ও ও করতেছ? তোমাকে তো আমাকে ভালোবাসতে হবে। পারবো না। কি বললা? কই কিছু না। না তো। এখন চলো। কোথায়? প্রেম করতে। আমি যাব না। তোমাকে যেতেই হবে। এই বলে আমাকে টেনে টেনে গাড়িতে উঠালো। আমি আর কিছু বললাম না। যেভাবে রেগে আছে এখন মায়া গাড়ি চালাচ্ছে আর আমি চুপ করে বসে আছি। কিছু দূর যাওয়ার পর মায়া গাড়িটা পার্কের সামনে থামালো। মায়া গাড়ি থেকে নেমে বলল, নামো। আমিও চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর দুজনে পার্কের ভিতরে গেলাম। পার্কের ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসলাম। চুপচাপ বসে আছি। আমি আশেপাশে তাকিয়ে দেখি একজন আরেকজনকে কিস করছে। তা দেখে আমি বুঝে গেলাম এটা প্রেম করার জায়গা। কিছুক্ষণ পর মায়া নরম সুরে বলল, সৌরভ, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসতে পারবে না? না। কেন? নাকি তোমার ছোটবেলার ভালোবাসাকে ভুলতে পারছো না? ধরে নাও তোমার ভালোবাসা এসে গেছে। মানে? আমি জানি তোমার ছোটবেলার ভালোবাসা কে, যার ছবি আজও তুমি মানিব্যাগে নিয়ে ঘোরো। কি ঠিক বললাম তো? মায়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ সে কিভাবে জানলো এসব বিষয়। তাই অবাক হয়ে মায়াকে জিজ্ঞাসা করলাম, আপনি এসব জানেন কিভাবে? তাছাড়া তোমার ছোটবেলার সব কিছুই আমি জানি। মানে তুমি ছোটবেলার একটা মেয়েকে খুব ভালোবাসো, তার জন্য এতদিন ধরে অপেক্ষা করছো।
তা আপনি কি করে জানলেন? কারণ মেয়েটা আমার বাড়িতেই আছে। তাড়াতাড়ি চলেন, আসলে প্রিয় মানুষটাকে দেখতে মন খুবই ছটফট করছে। কোথায়? আপনার বাড়িতে। ও চলো। তারপর মায়ের সাথে করে পার্কে থেকে মায়ের বাড়িতে চললাম। মায়ের বাড়িতে পৌঁছে আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি মায়ের বাসার ভিতরে গেলাম। আমার এরকম করা দেখে মায়া জিজ্ঞাসা করলো, এমন করছো কেন? কারণ তাকে অনেকদিন পর দেখবো তো তাই। আর তোর সচ্ছে না, কোথায় সে? তোমার পাশেই তো দাঁড়িয়ে আছে। আমি মায়াকে আবার জিজ্ঞাসা করলাম, কোথায় সে? আছে। তারপর মায়া তার ঘরের দরজা খুলে, আর আমি ভিতরে গিয়ে কাউকে দেখতে না পেয়ে মায়াকে জিজ্ঞাসা করি, ঘরে তো কেউ নেই, কোথায় আছে সে? কেন, আমি তো আছি। মানে? মানে আমি তোমার ভালোবাসা। আপনি? আমি। কেন বিশ্বাস হচ্ছে না? না। তাহলে তোমার মানিব্যাগটা দাও। কেন? দিতে বলছি, দাও। আমি আর কিছু বললাম না, পকেটে থেকে বের করে দিয়ে দিলাম। মায়া মানিব্যাগটা নিয়ে ব্যাগ থেকে সেই ছবিটা বের করলো। তা দেখে আমি বললাম, এটা আমাকে দিয়ে দেন। মায়া চুপ করে আছে। মায়া তার পার্স থেকে আরেকটা ছবি বের করে। সেটা দেখে আমি তো চমকে যাই, কারণ আমার কাছে যে ছিঁড়া ছবিটা ছিল সেটা তার অর্ধেক। আমি মায়াকে জিজ্ঞাসা করলাম, এই ছবিটা আপনি কোথায় পেয়েছেন? ছোটবেলা থেকেই আমার কাছে ছিল। আমার মানিব্যাগও যে ছবিটা ছিল সেটা দেখিয়ে। আর এই ছবিটা তুমি কোথায় পেয়েছো? কেন? আর এই ছবি তো আমার ছোটবেলার ছবি। এইরকম করছো কেন? জানো তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি। আর নয়। মায়া আর কিছু না বলে সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাকের পর অবাক হচ্ছি, কেন এমন করছে মায়া? আর ছবিটার অর্ধেক অংশটাও তার কাছে। তাহলে কি মায়াই আমার? না, আর কিছু ভাবতে পারছি না। এদিকে মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ছাড়াতে পারছি না। মায়া বলছে, আর তুমি মনে হয় আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না। তাহলে এই দেখো। আমাকে ছেড়ে দিয়ে তার শার্টের হাতা তুলে আমাকে দেখালো। তোমার হাতেও কিন্তু এমন অক্ষরের ট্যাটু আছে। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে সম্ভব? তার হাতে এস অক্ষরে একটা ট্যাটু আছে। তা দেখে আমি বুঝে গেলাম এটা সেই মানুষটাই। যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম তখন বড় ভাইদের হাতে ট্যাটু দেখে আমাদেরও ইচ্ছা হয়েছিল হাতে ট্যাটু আঁকতে। তারপর একদিন আমরা এক বড় ভাইয়ের কাছে গিয়ে হাতে ট্যাটু লিখছিলাম। আমার নামের প্রথম অক্ষর এস তার হাতে, আর তার নামের প্রথম অক্ষর এম আমার হাতে আঁকি। যাক, এখন বর্তমানে আসি। আমি মায়াকে কিছু বলার আগে মায়া বলে উঠল, তাহলে এই দেখো। তোমার হাতেও কিন্তু এমন অক্ষরের ট্যাটু আছে। আমি এখন আরও নিশ্চিত হলাম, কারণ আমার হাতে যে ট্যাটু আছে সেটা আমি আর সে ছাড়া কেউ জানতো না। আমি কোনো কথা না বলে মায়াকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এ কান্না কষ্টের কান্না নয়, আনন্দের কান্না। আমাকে কান্না করতে দেখে মায়া বলল, এই একদম কান্না করবে না, তাহলে কিন্তু আমিও কেঁদে দিব। তাহলে কাছে থেকে আমাকে বলনি কেন তুমি আমার সেই তুমি? বলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। আর ফেসবুকে যে আইডি থেকে তোমাকে মেসেজ দিত সেই মেসেজটা আমিই দিতাম। অনেক ভালোবাসি তোমাকে। ভালোবাসবে তো আমাকে? আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাই তো আজ পর্যন্ত কোনো মেয়ের প্রস্তাবে রাজি হইনি, তুমি আসবে বলেই। কি, তোমাকে মেয়েরা প্রেমের প্রস্তাব দিত? কিন্তু আমি রাজি হইনি। আজকেও একটা মেয়ে আমাকে কথা বলার আগে মায়া বলল, ওই ডানেটা বলেছিল তো? মানে? আর কি, ওই যে রাস্তায় যারা যারা আমার বরকে প্রেমের প্রস্তাব দিয়েছে তাদের এক একটাকে তো আমি হাজতে ভরবো। আমি মুচকি মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছি। হাসলে তার গাল দুটো কেমন যেন লাল হয়ে যায়, আর তাকে দেখতেও খুব সুন্দর লাগে। আমার হাসি দেখে মায়া জিজ্ঞাসা করলো, এই তুমি হাসছো কেন? না মানে এই যে তুমি বর বললে তাই। এই কারণেই তুমি হাসছো, তাছাড়া তুমি তো আমার বর হবে, তাই না? হব। আমি তো বিয়ে করে ফেলেছি, তাহলে কিভাবে তোমার বর হব? তো তুমি বিয়ে করেছো? এই যা, মনে হয় কান্না করে দিবে। আমি তাকে কাছে টেনে এনে বললাম, তুমি কান্না করছো কেন? মায়া নিজেকে সারাতে সারাতে বলল, ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি এখন অন্য কারো। তুমি এটা কি করলে? আমি আর কিছু না বলে দুহাত দিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। সে কি ফিলিংস বলে বোঝাতে পারবো না। এদিকে মায়া ছোটার জন্য আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। আমিও কি ছাড়ার পাত্র? অবশেষে না পেয়ে চুপ করে রইল।
প্রায় 10 মিনিট পরে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। এক পর্যায়ে মায়া বলল, তুমি এটা কি করলে? কই কি করেছি? তুমি আমাকে কিস করলে? হবু বউকে কিস করবো না তো কাকে করবো শুনি? কে তোমার বউ? আর তুমি তো বিয়ে করেছো, তোমার বউকে গিয়ে কিস করো, আমাকে করছো কেন? আমি তো শুধু তোমাকে রাগানোর জন্যই মিথ্যা বলেছিলাম, আর তুমি সেই সিরিয়াসভাবে নিলে। আমাকে রাগাতে খুব ভালো লাগে, তাই না? তোমাকে ছাড়া আমি কি কাউকে বিয়ে করতে পারি? তোমাকে রাখতে দেখলে খুব সুন্দর লাগে। তাই? শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বললাম। খুব ভালোবাসবে তো আমায়? অনেক অনেক ভালোবাসবো। এভাবেই আমাদের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসলো, আর আমাদের প্রেম শুরু হয়ে গেল 1 মাস পর। আজ আমার আর মায়ের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবারের খুশিতে আমাদের বিয়ে হচ্ছে। ছেলেপুলেরা দৌড়াদৌড়ি করছে, আমি বসে আছি আমার রুমে। সকাল থেকে মায়াকে দেখি না, তাই তাকে দেখতে মনটা ছটফট করছে। কি করব বলেন? ভাবিরা তার কাছে যেতেই দেয় না। কিছুক্ষণ পর বাবার রুমে এসে আমাকে ডাক দিয়ে বলল স্টেজে যেতে। কাজী নাকি এসে গেছে। আমি রুম থেকে বের হয়ে স্টেজে গিয়ে বসলাম। একা একা বসে আছি। শালার বন্ধুগুলো দেখি বসে ময়দা মাখা সুন্দরী মেয়ে দেখছে। আমার বউকে এবার বলিনি, কিন্তু আমার বউ যথেষ্ট সুন্দরী আছে, ময়দা মাখার দরকারই নেই। দয়া করে আমার বউকে কেউ ময়দা সুন্দরী বলবেন না, ওকে দর্শকেরা? কিছুক্ষণ পর মায়াকে আমার পাশে বসিয়ে দিল, আর কাজী বিয়ার কাজটা শুরু করে দিল। অবশেষে বিয়ার কাজ সম্পূর্ণ হলো। এখন প্রায় রাত 10টা বাজে। আমি আমার বাসার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবিরা জোর করে আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। রুমের ভিতরে গিয়ে বিছানার কাছে গেলাম। দেখি মায়া বড় লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ঘোমটাটা তুলে তাকে দেখে আবার ক্রাশ খেলাম আর কি। তারপর মায়াকে বললাম, আবার ভাবে ছেলেটা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, তাহলে কিভাবে একা যাবে? মায়া মনে মনে ভাবে আমি কেন ছেলেটার কথা ভাবছি। বলে মায়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মায়া বিছানা ঠিক করতে যায়। যেই চাদরটা তুলে ভাঁজ করতে যাবে, তখন একটা মানিব্যাগ চাদর থেকে ছিটকে এসে মেঝেতে পড়ে। মায়া কৌতূহল বশত চাদরটা রেখে মানিব্যাগটা তুলে দেখে ব্যাগে কিছু টাকা আর একটা ছিঁড়া ফটো। মায়া মানিব্যাগ থেকে ছিঁড়া ফটোটা বের করে দেখে বড় রকমের একটা টাস্কি খায়, কারণ ফটোটাতে মায়ার ছোটবেলার মানে তার মনের মানুষের সাথে তোলা একটা ছবির অর্ধেক ফটো। মায়া তাড়াতাড়ি করে তার পাশ থেকে তার ব্যাগটা বের করে এরকম একটা অর্ধেক ছিঁড়া ফটো বের করে মানিব্যাগ থেকে পাওয়া ফটোর সাথে মিলিয়ে দেখে, আর সেটা মিলেও যায়। মায়া ভাবে এই মানিব্যাগটা কার হতে পারে, নাকি সৌরভের। সৌরভকে জিজ্ঞেস করলে বোঝা যাবে এই মানিব্যাগটা কার। মায়ার কিছু না ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিসের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে পুলিশের ইউনিফর্ম পরে থানার দিকে রওনা দেয়। এদিকে আমি আর আশিকের বাসায় পৌঁছালাম। আমি বাইক থেকে নেমে ভিতরে গিয়ে সোজা আশিকের রুমে গিয়ে তার বিছানায় শুয়ে পড়লাম, কারণ মাথাটা বেশি ব্যথা করছিল। আমাকে এভাবে শুয়ে পড়তে দেখে আশিক জিজ্ঞেস করলো, সৌরভ তুই ঠিক আছিস তো, নাকি শরীর খারাপ করছে? আমি ঠিক আছি, মাথার ব্যথাটায় প্রচণ্ডভাবে ব্যথা শুরু হয়েছে। ওহ, তাহলে তুই শুয়ে রেস্ট নে, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আসলে আশিকের বাবা আশিক ছোট থাকতেই মারা যায়, আর তাদের ছোট একটা ব্যবসা আছে, সেটাকে তার মা দেখাশোনা করে, আর তার বড় ভাই দেশের বাইরে থাকে, তাই তাকে রোজ বাজার করতে হয়। আমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসিস, টাকা নিয়ে যা। এই বলে আমি পকেটে হাত দিয়ে দেখি পকেটের মানিব্যাগটা নেই। মনে হয় কোথাও পড়ে গেছে, না হলে মায়ের বাড়িতে ফেলে এসে পড়েছি। তাই আশিককে বললাম, দোস্ত মানিব্যাগটা আনতে ভুলে গেছি, তুই একটু তোর টাকা দিয়ে কষ্ট করে ওষুধটা এনে দে, আমি পরে তোর টাকা দিয়ে দেব। আরে আমি তো তোর জন্য ওষুধ আনতেই যাচ্ছি, আর সেই সাথে বাজারটাও করে আসবো। ধন্যবাদ দোস্ত। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিস, টেবিলে রাখা আছে। ওকে। আশিক বাজারে চলে গেল। আমি আর কিছুক্ষণ শুয়ে থাকলাম। যখন মাথার ব্যথাটা একটু কমলো, উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে টেবিলে রাখা নাস্তা থেকে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর 2 গ্লাস পানি খেয়ে আবার বিছানায় গিয়ে শরীরটাকে একটু এলিয়ে দিলাম। তখন হঠাৎ মনে পড়লো আমার মানিব্যাগের কথাটা। মানিব্যাগের কথাটা মনে হতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তার কারণ আমার ছোটবেলার সেই ভালোবাসার মানুষটার ফটো, এই একটাই ফটোর অর্ধেক ছিল আমার কাছে, আর অর্ধেক ভালোবাসার মানুষের কাছে। তো দর্শক বন্ধুরা,
চলুন আমি ছোটবেলায় ফিরে যাই, আপনারা আমার সাথেই চলুন। ফ্ল্যাশব্যাক। যখন আমি ছোট ছিলাম তখন আমরা গ্রামে থাকতাম। সেখানে মিলে আমার মনের রাজকন্যার দেখা। আমাদের গ্রামে একটা নতুন পরিবার নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই, আর ওই নতুন পরিবারেই ছিল আমার মনের রাজকন্যা। তখন আমার বয়স 6 কি 7 হবে, আর আমার মনের রাজকন্যাটার 5 কি 6 বছর হবে। পাশের বাড়ির মেয়েটা প্রায় আমার সাথে খেলতে আসতো। মেয়েটা হঠাৎ একদিন এসে আমাকে বলে আই লাভ ইউ। আমি বলে দিলাম আই লাভ ইউ টু। তখন কি আর আই লাভ ইউ মানে বুঝতাম, তাই আমিও বলে দিয়েছিলাম। একদিন তো দুজনে এক হয়ে একটা মেলা দেখতে গেছিলাম। জমানো টাকাটা নিয়ে সেখানে একজন কাকু আমাদেরও ছবি তুলে দেবে, আমি আর সে। তাহলে ছবি তুলে আমাদেরকে একটা ছবি দেবে? কেন নয়, তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের ছবি তুলতে আমার ভালোই লাগে। তাহলে চলো আমার সাথে আমার দোকানে। তারপর কাকুর সাথে কাকুর দোকানে গিয়ে ছবি তুলে কাকু আমাদেরকে একটা ছবি দিয়ে দিল খামে ভরে। সেটা নিয়ে আমরা খেলতে খেলতে আবার বাড়িতে চলে আসি, আর ছবিটা আমার কাছেই আমি রাখলাম। একদিন শহর থেকে খবর আসলো নানু মারা গেছে, সবাই যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা 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 আমরা কি এখানে আর থাকবো না? দেখো বাবা, আমাদেরকে এখন শহরে থাকতে হবে, কারণ তোমার নানি যে সেখানে একা হয়ে যাবে। তাই আমরা সেখানেই তোমার নানির সাথে থাকবো। তোমরা চলে যাও, আমি সেখানে যাব না। দেখো বাবা, এরকম করে না। তাছাড়াও এখানে আমরা মাঝে মাঝে বেড়াতে আসবো। তাহলে আমি যাব। এই তো আমার ছেলে। গালে একটা চুমু দিয়ে চলে গেল। তারপর আমি আমার আর ছবিটা নিয়ে তার বাড়িতে গেলাম। দেখি সে তাদের বাগানে খেলছিল। আমি তার কাছে গিয়ে বললাম আমরা চলে যাচ্ছি, আর এখানে আসবো না। তখন সে কান্না করে বলে, সেখানে গেলে আমাকে ভুলে যাবে না তো? তার জন্য এই ছবির অর্ধেক তুমি রাখো, আর অর্ধেক আমার কাছে থাকবে। তারপর ছবিটা ছিঁড়ে আমার ছবিটা তার কাছে আর তার ছবিটা আমার কাছে রাখলাম। যখন আমরা শহরে চলে যাচ্ছিলাম তখন সে খুব কান্না করছিল, আমিও করেছিলাম। যখন আমি বড় হতে লাগলাম বুঝতে পারতে লাগলাম তাকে আমি ভালোবেসে ফেলেছি। পরে যখন আমি বড় হয়ে তাকে নিতে গ্রামে আসলাম, এসে শুনি তারা নাকি এখানে থেকে চলে গেছে। সেদিন আমি খুব কেঁদেছিলাম তার জন্য। তারপর থেকে আমি তার ছবি নিয়ে বেঁচে আছি। যাক, এখন বর্তমানে আসি। শুয়ে শুয়ে ছবিটার কথা ভাবছি আর চোখের জল ফেলছি। ছবিটা আমি হারিয়ে ফেললাম না তো? তখন মনে পড়লো মায়ের কথা। সেখানে মনে হয় ছবিটা পড়েছে। আমাকে সেখানে তাড়াতাড়ি যেতে হবে। যেই উঠে দরজা খুলে সামনে তাকিয়ে আমি অবাক, কারণ দরজার সামনে মায়া দাঁড়িয়ে আছে, আর মায়ের পেছনে দেখি আশিক দাঁড়িয়ে আছে। আমি মায়াকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি এখানে? তুই চলে আসলি কেন এত সকালে? আর আমাকে বলার প্রয়োজনও মনে করলি না? আপনি ঘুমাচ্ছিলেন তাই আর ডাকিনি। তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যেতে দিবি না? ও, আমি তো ভুলে গেছিলাম। মায়া রুমের ভিতরে গিয়ে একটা চেয়ারে বসে, আর আমি আশিককে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করি, কোথা থেকে নিয়ে আসলি? বাজারে দেখা হয়েছিল আর আমাকে জিজ্ঞেস করে সৌরভ কোথাও দেখেছিস কি না। তাই আমি বললাম সৌরভ তো আমার বাড়িতেই আছে। তারপর তো আমরা সাথেই এলো। ও, এখানে কি ফিসফিস করছিস তোরা? কিছু না। তাহলে এদিকে আয়। তখন আশিক বলল, তোরা গল্প কর, আমি বাজারগুলো দিয়ে আসি। আশিক তো বাজার থেকে সোজা রুমে এসেছিল, তাই কথাটা বলল। এই বলে আশিক নিচে চলে গেল। আমি বিছানায় গিয়ে বসলাম। তখন মায়া জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছিস? আমার মাথায় হাত দিতে দিতে, মাথার ব্যথা কি কমেছে? কিছুটা কমেছে। মিথ্যা বললাম, অথচ ব্যথা এখনো আছে। তার পাশের ব্যাগ থেকে কিছু ট্যাবলেট বের করে আমার হাতে দিতে দিতে, এই নে ওষুধগুলো খেয়ে নে। আমিও কিছু বললাম না, কারণ মাথা ব্যথাটা বেড়েই চলেছে। তাই ট্যাবলেটগুলো নিয়ে খেতে নিলাম। তারপর মায়াকে বললাম ধন্যবাদ। কিসের জন্য? এত কিছু করার জন্য। আর এই নাও মানি ব্যাগ। কোথায় পেলেন এটা? আমার বাড়িতে তোর পকেট থেকে পড়ে গিয়েছিল মনে হয়, তাই দিতে এলাম। এই মানি ব্যাগটা আমি খুঁজতে যাচ্ছিলাম। তা কি আছে এই মানি ব্যাগে যে এই হারিয়ে যাওয়া ব্যাগটাই খুঁজেছিস? আমার ছোটবেলার ভালোবাসা। এই মানি ব্যাগে আমার মনের রাজকন্যার ছবি আছে, কিন্তু সে ছোটবেলায় হারিয়ে গিয়েছে। তার এই ছবিটা নিয়েই বেঁচে আছি। আমি তো তোমার মনের রাজকন্যা। কিছু বললেন? কিছু না। তাহলে এখন আমি যাই, থানায় যেতে হবে তো। আর তোর ফোন নাম্বারটা দে। ফোন নাম্বার দিয়ে কি করবেন? রাতে ফোন দিব। এই নেন 01701। তারপর মায়া চলে গেল, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। কি করব, মাথা ব্যথায় ঘুমোয় আসছে না।
কিছুক্ষণ পর আশিক রুমে এলো আর বলল, আঙ্কেল আন্টি ফোন করেছিল, মানে আমার মা বাবার কথা বলছে। কি বলেছে পরে? বলেছি সৌরভ আমার বাসায় আছে আর বিকেলেই বাড়ি চলে যাবে। খুব ভালো করেছিস। আমি তারপর আশিককে শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। এসব শুনে আশিক আমার দিকে হা করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকিস না, মুখে মাছি ঢুকে যাবে। এসব কিছু হয়ে গেল আর আমাকে বললি না? সময় পাইনি। এখন একটু রেস্ট নে, বিকেলে চলে যাবি নে। আচ্ছা। তারপর আমি ঔষধ খেয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো আশিকের ডাকে। সৌরভ উঠে পর, অনেক বেলা হয়েছে, খাবার খেয়ে নে। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। মাথাটার ব্যথা কমে গেছে এখন। তাই আশিককে বললাম, দোস্ত তুই না থাকলে কি যে হতো। থ্যাঙ্কস দোস্ত। কমেছে মাথা ব্যথাটা। কমে গেছে দোস্ত, এখন বাড়ি চলে যাই। পরে আবার মা বাবারা আমার জন্য চিন্তা করবে। চল আমি তোকে বাইকে করে বাসায় দিয়ে আসি। ঠিক আছে। তারপর আমি আশিকের সাথে বাইকে করে বাসা চলে এলাম। আমি বাইক থেকে নেমে আশিককে বললাম, ভিতরে আয়, চা খেয়ে যা। না দোস্ত, আজকে থাক, অন্য একদিন আসবো, তুই এখন রেস্ট নে। এই বলে আশিক চলে গেল। বাসার দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে জিজ্ঞাসা করলো, তোর মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, ও একটু পরে গিয়ে কেটে গেছে। দেখে চলতে পারিস না? আয় ভেতরে আয়। আমি ভিতরে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম আর হাতে ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। অনেকদিন ধরে ফেসবুকে ঢোকাই হয় না। নোটিফিকেশন চেক করছিলাম, তখন দেখি আমার ছবিতে কেউ কমেন্ট করেছে। আইডির নাম ছোটবেলার ভালোবাসা। কমেন্ট বক্সে ঢুকে দেখি ওই আইডি থেকে লিখেছে, সো সুইট জানু। আমি তো দেখি অবাক, এটা আবার কে হতে পারে যে আমাকে জানু বলেছে। আইডির প্রোফাইল চেক করে দেখি আইডিটা কোনো মেয়ের আইডি। আমি রিপ্লাই দিলাম, কে আপনার জানু, আর আপনি কি আমাকে চিনেন নাকি? এটা লিখে ফেসবুক থেকে বের হয়ে গেলাম। শুয়ে শুয়ে ছোটোবেলায় আমার মনের রাজকন্যার ছবিটা মানিব্যাগ থেকে বের করে দেখছিলাম। তখন মা বাবা আমার রুমে এসে বলল, ও আরেকটা কথা, সন্ধ্যায় একটু বাজার যেতে পারবি? তুমি বাজারের লিস্টটা রেডি করে রেখো। আচ্ছা। তারপর মা চলে গেল। আমি আবার আমার মনের রাজকন্যাটার ছবির দিকে তাকিয়ে ভাবছি, কোথায় হারিয়ে গেলে তুমি? তোমাকে আমি কিভাবে খুঁজবো? এসব ভাবতে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তখন পাশে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা তুলে দেখি অচেনা নাম্বার, তাই রিসিভ করলাম না। বারবার কল করছে, তাই বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে বলল, হ্যালো সৌরভ, জি আপনি কে, আর আমাকে কিভাবে চেনেন? আমি মায়া, চিনতে পেরেছিস? কেন ফোন করেছেন? কি করছিস এখন? শুয়ে আছি। আপনি? এখনো থানায় আছি। ভাত খেয়েছিস? আপনি? আর শোন, আগামীকালকে সকালে থানায় আসিস। আমি কি কিছু করেছি? থানার কথা শুনে একটু ভয় পেয়ে। না, তোকে একটু দরকার আছে। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর হাতে থাকা ছবিটা আবার মানিব্যাগে রেখে দিলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। দেখি মা একা বসে বসে টিভি দেখছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বাবা কোথাও গেছে নাকি? মনে হয় পাশের বাড়িতে গেছে কিছু বই আনার জন্য। ও মা, একটু খাবার বেড়ে দাও তো, খিদা লাগতেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। মা বসা থেকে উঠে খাবার টেবিলে গিয়ে প্লেটে খাবার বেড়ে আনলো। আমার পাশে বসে আমার মুখের দিকে খাবার তুলে বলল, খেয়ে নে। আমি ভালো ছেলের মতো খেতে লাগলাম। মা ভাত খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি। আসলে জানেন দর্শক ভাইরা, মায়ের মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না। সবসময় সন্তানের ভালো মন্দ সব দিকেই খেয়াল রাখে মা। আপনি যখন কোনো গোপন কিছু মায়ের সামনে লুকাবেন, মা ঠিকই সেটা বুঝে ফেলবে। আর আপনার চেহারা দেখে বুঝে ফেলবে আপনি কষ্টে আছেন নাকি ভালো। শুধু মায়েরাই বোঝে সন্তানের কষ্ট। এজন্যই বলি মায়েদের মন সবার থেকে আলাদা। যাক, এবার গল্পে আসি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তা দেখে মা জিজ্ঞাসা করলো, কাঁদছিস কেন? তোমার মতো কেউ হয় না মা। এই পৃথিবীতে তুমি সবসময় সন্তানের পাশে থাকো। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বললাম। এই জন্য কাঁদতে হয়? এখন চার, খাবারটা খেয়ে নে। তারপর খাওয়া শেষ করে মাকে বললাম, দাও লিস্টটা, বাজারে যাব। মা বাজারের লিস্টটা ও টাকা দিল। সেটা নিয়ে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে লিস্টে যা কিছু ছিল সব নিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি যেতে হবে, মা আমার জন্য অপেক্ষা করছে, মনে হয় রান্না করার জন্য। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলাম, মাথা নিচু করে। কিছু দূর যাওয়ার পর কিছু একটার সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে সামনে তাকিয়ে অবাক।
সামনে মায়া দাঁড়িয়ে আছে। মনে হয় মায়ার সাথে ধাক্কা খেয়েছি। মায়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সেটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে যেন কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। তখন আমি সরি বলে পাশ কাটিয়ে আসছিলাম, তখন মায়া আমার হাতটা ধরে ফেললো। আমি তো ভয়ে শেষ, কি না কি করে। পুলিশদেরকে আমার একদম বিশ্বাস নেই। তখন মায়া জিজ্ঞাসা করলো, আমি ছাড়া অন্য মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে একেবারে লকআপে ভরে দিব। তখন আমি বললাম, কেন, মেয়েদের সাথে কথা বললে কি হবে? আর তাছাড়া আপনি তো একটা মেয়ে। আমার ইচ্ছা। ও, এখন সরেন, বাড়িতে যেতে হবে। আয়, আমি তোকে গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আমি যেতে পারবো। বেশি কথা বলিস কেন? গাড়িতে ওঠ। যেতে চাইছিলাম না, মায়ার জোরাজোরিতে যেতে হলো। তারপর গাড়িতে উঠে পড়লাম। গাড়ি গতিতে চলছে, আমি চুপ করে বসে আছি। নীরবতা ভেঙে মায়া বলল, আচ্ছা সৌরভ, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই, তবে ছোটবেলায় ছিল একজন, হারিয়ে ফেলেছি তাকে। তাই আর এই প্রেম ভালোবাসায় জড়াইনি। কেন? কারণ সে যদি আবার ফিরে আসে, যদি সে ফিরে না আসে? তাহলে এইভাবে একা কাটিয়ে দেব বাকিটা জীবন। ও, আর আমার বিশ্বাস সে ফিরে আসবে। গাড়ি থামান, বাসায় এসে গেছি। আসলে কখন যে বাসার সামনে চলে আসলাম কিছুই বুঝিনি। এটা তোদের বাসা? চলেন, চা খেয়ে যাবেন। না, আজকে থাক, পরে একদিন আসবো। এই বলে আমি বাসার ভিতরে চলে যাচ্ছিলাম, তখন আবার মায়া ডাক দিয়ে বলল, আগামীকাল রেডি থেকো, ঘুরতে যাব। ঠিক আছে। তারপর আমি ভেতরে চলে গেলাম। গিয়ে মায়ের কাছে বাজারটা দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ফোন হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ নিউজ ফিডে স্ট্যাটাস দেখার পর একটা মেসেজ আসলো ছোটবেলার ভালোবাসা নামে আইডি থেকে। আমি মেসেজটা চেক করে দেখি লিখেছে, কি করছো জান? মেসেজটা পরে তো আমি অবাক, কারণ এইসব মেসেজ তো আমাকে কেউ দিবে না। তাই আমি রিপ্লাই দিলাম, কে আপনি, আর আমাকে জান টান এসব কি বলছেন? তখনই আবার মেসেজ আসলো, রিপ্লাই দিল, তুমি আমার জান, বুঝলে? আর আমাকে তুমি চিনবা না, বুঝছো? আমি মেসেজটা সিন করে আর রিপ্লাই দিলাম না। রিপ্লাই দিলে যত জান, বাবু, সোনা, তামা, লোহা ইত্যাদি বলবে, তার চেয়ে বরং রিপ্লাই না দিলেই ভালো। তারপর ফেসবুক থেকে বের হলাম, কিছুই ভালো লাগছে না। যা, বিজয়কে ফোন দিয়ে দেখি। বিজয়কে ফোন দিলাম, রিং হওয়ার কিছুক্ষণ পর রিসিভ করলো। কি করছিস? এই তো এখন মাত্র খাবার খেয়ে আসলাম। তুই কি করছিস? এই তো শুয়ে আছি। শুন, আগামীকালকে জনি মামার দোকানে চলে আসিস, কথা আছে। ঠিক আছে, আশিকদেরকেও বলে দিস। ওকে, গুড নাইট। ফোনটা রেখে একটা রবীন্দ্রনাথের গল্পের বই পড়ছিলাম। মা এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমি বিছানা থেকে উঠে ড্রয়িং রুমের টেবিলে গেলাম। দেখি আজকে পোলাও করেছে। আহা, কি শান্তি, আজকে পেট ভরে খাবো। এই যে দর্শকেরা, আমাকে পেটুক ভাববেন না, খেতে চাইলে চলে আসুন। ওহ, আপনারা তো আমার বাসার ঠিকানায় জানেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তো ডিজিটাল যুগ, আমি আপনাদের জন্য বিকাশে পাঠিয়ে দেব, কেমন? আম্মু, আজকে পোলাও রান্না করছো? সাথে গরুর মাংস। মা, আমার তো গন্ধগুলোই শুকে জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও। দেখো পাগল ছেলের কারবার, হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি হাত ধুয়ে নিলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, বাবা কোথায়? আজকে একসাথে খাবো। ওয়াশরুমে গেছে, চলে আসবে এখনই। বলতে না বলতেই বাবা হাজির। মা খাবার বেড়ে দিল, সবাই মিলে খাচ্ছি। এক সময় বাবা বলল, সৌরভের মা, আজকের রান্নাটা কিন্তু একদম টেস্টি হয়েছে। কি বলিস সৌরভ? মা আজকে যা রেঁধেছে না, কি বলবো, তোমার রান্নার তুলনা হয় না। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, চুপচাপ খেয়ে নে। আজকে যদি এখানে নিজন থাকতো তাহলে আরো ভালো হতো। ওহ, আপনাদের তো বলাই হয়নি আমার বোনের নাম। কোনো ব্যাপার না, এখন বলছি। বোনের নাম নিঝুম, ছোট থেকেই হোস্টেলে থাকে। আমি মাসে মাসেই যাই তাকে দেখতে। সেও আসে যখন কলেজের ছুটি হয়, প্রতিদিন ফোন করে। হাগো, মেয়েটা কেমন আছে? ঠিক মতো খায় কিনা কে জানে। মা, তুমি চিন্তা করো না তো, নিঝুম ঠিকই আছে। কলেজ ছুটি হলে সৌরভ নিয়ে আসবে না। ও, তার ছুটি হলে তাকে নিয়ে আসিস, কতদিন ধরে দেখি না। মা, তুমি চিন্তা করো না তো, নিঝুম ঠিকই আছে। তাছাড়া আর কয়েকদিন পরেই তো তাদের কলেজ ছুটি হবে। মা, মাংসের ঝোলটা একটু দাও তো। প্লেটটা এইদিকে দে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম, টিভি দেখতে লাগলাম। টিভিতে সিআইডি দেখছি, আমার ভালোই লাগে। আর মাঝে মাঝে পোকো চ্যানেলে একটু কার্টুন হয়।
যখন নিজুম আসে তখন আর এসব দেখা হয় না, কারণ রিমোট তার কাছে থাকে। আর আপনারা জানেনই তো মেয়েদের সিরিয়াল দেখার নেশা। কি কি চ্যানেলের নাম জানি আছে, ও মনে পড়ছে, স্টার জলসা, কালার্স বাংলা, জি টিভি, আর কত কি। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় এই চ্যানেলটা কে যে দিয়েছে, যারা দিয়েছে তাদেরকে গিয়ে ধরে একেবারে উষ্ঠাই। কি একটা চ্যানেল দিল, দিন নাই রাত নাই সিরিয়াল চলে। কিছুক্ষণ টিভি দেখার পর রুমে গেলাম, খুব ঘুম পাচ্ছিল। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। আমি কল ব্যাক করতে যাব, তখন আবার কল আসলো। রিসিভ করলাম। হ্যালো, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। সরি, দ্য নাম্বার ইউ ডায়াল ইজ কার্ট রিচেবল। যাই হোক, আজকে মনটা ফুরফুরে, তাই একটু মজা করে বললাম। তাছাড়া আজকে কেন জানি তার সাথে মজা করতে মন চাচ্ছে। মজা করবি না আমার সাথে? কেন, আপনি কি পাগল যে আপনার সাথে মজা করব? এটা আমি কি বললাম, জিভে কামড় কাটলাম। কি তুই আমাকে পাগল বললি? এই যা, এ তো দেখি রেগে যাচ্ছে। এখন কি করি? পুলিশ তো পাগলই, সারাদিন অন্যের পিছনে দৌড়ায়। এই যা, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। কি বললি তুই? অন্যের পিছনে সারাদিন দৌড়াই, তাই না? এখন থেকে তোর পেছনে লেগেই থাকবো। না মানে বলতে চেয়েছিলাম পুলিশেরা আসামিদের পিছনে দৌড়ায়। এখন পাম মারা হচ্ছে? পাম কেন মারতে যাব? আগামীকাল থেকে তোর পেছনেই লাগবো, দেখে নিস। আমি তো মজা এক রাশ ভয় নিয়ে শুয়ে পড়লাম, কারণ যেভাবে রেখা কথা বলছে আগামীকাল কি না কি করে। আগামীকাল সত্যি কি আমার পেছনে লাগবে? যদি লাগে আমার তো জীবনটাই তামা তামা হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে বিজয়ের সাথে দেখা করতে গেলাম। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দেখে মায়া জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখি মায়া জিপ নিয়ে আমার পিছন পিছনে আসছে। মনে মনে ভাবছি, সত্যি মনে হয় আমার পিছনে লাগছে। গতকাল কেন যে এই কথা বলতে গেলাম, শালার, এখন নিজের কথাই নিজেই ফেঁসে গেছি। আমি সেদিকে পাত্তা না দিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে চলছি। আমি বিজয়ের দেওয়া ঠিকানায় গেলাম, দেখি আশিকরাও এসেছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, কি কেন ডেকেছিস এখানে, নাকি কোনো সমস্যায় পড়েছিস? না, তেমন কিছু না, শুধু ওই আর কি। কি ওই করছিস, ভালো করে বল। না মানে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা জানে না, তো তাকে কিভাবে আমার ভালোবাসার কথা বলবো? আরে মাম্মা, তুই আবার কোন মেয়ের প্রেমে পড়লি? ওই যে আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে আছে না। আরে তুই প্রিয়ার কথা বলছিস? হুম। আর কোনো মেয়ে পেলি না, তোর তাকেই পছন্দ করতে হলো? আসলে মেয়েটা আমাদের সাথেই পড়তো, একই কলেজে। আর একটা বিষয়, মেয়েটা প্রিন্সিপালের মেয়ে। মেয়েটা খুব ভালো, কিন্তু ওই প্রিন্সিপালটাই যত খিটখিটে স্বভাবের, আর রাগীও বটে। একবার তো প্রিয়াকে কে যেন ডিস্টার্ব করছিল, ছেলেটাকে একবারে কলেজ থেকেই বের করে দিয়েছে। ছেলেটা হাতে পায়ে ধরেও ছাড় পেল না। যাক, সেসব কথা বাদ দিয়ে আবার গল্পে আসি। মনে হয় বেচারার মরার শখ হয়েছে। এই বলে সবাই হেসে দিল। আমি বললাম, এই তোরা থাম, কিভাবে বিজয়কে হেল্প করা যায় চিন্তা কর। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তখন আশিক বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলে ফেল দেখি। যখন প্রিয়া এই রাস্তা দিয়ে যায় তখন সামনে গিয়ে বলে দিবি, আমি তোমাকে ভালোবাসি। আইডিয়াটা কেমন দিলাম? ভালোই দিয়েছিস। হঠাৎ চোখ গেল রাস্তার দিকে, দেখি প্রিয়া আর তার বান্ধবীদের সাথে কোথায় যেন যাচ্ছে। তা দেখে আমি বিজয়কে বললাম, বিজয় দেখ সামনে। কি? প্রিয়া। কোথায়? ওই যে সামনে। তারপর বিজয় সামনে তাকিয়ে প্রিয়াকে দেখে, তারপর আমাকে বলে, জানা দোস্ত, তুই ভালোবাসিস আর আমি গিয়ে বলবো? আমি পারবো না, তুই যা। তুই যা চাইবি তাই দেব, প্লিজ দোস্ত। ঠিক আছে, কিন্তু যা চাইবো দিতে হবে কিন্তু। ওকে। তারপর আমি প্রিয়ার কাছে গেলাম। আমাকে দেখে প্রিয়া জিজ্ঞাসা করলো, আরে সৌরভ, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কোথাও যাচ্ছিস নাকি? বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরিয়েছি। ও প্রিয়া, তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আয়। কি বলবি বল। তার বান্ধবীদের থেকে দূরে এসে বলল, কি বলবি বল। আসলে হয়েছে কি, বিজয় নাকি তোকে ভালোবাসে। এই কথাটা বিজয় বলতে বলল, তাই তোকে বললাম। তাই নাকি? সে কোথায়? ওইদিকে। বিজয়রা যেখানে ছিল সেখানে দেখিয়ে কথাটা বললাম। এই তোরা এখানে একটু থাক, আমি আসছি।
তারপর আমাকে সাথে নিয়ে বিজয়ের কাছে গেল। রাস্তা পার হওয়ার সময় কিছু দূরে দেখি মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। কি জানি কেন এরকম ভাবে তাকিয়ে আছে, কে জানে। অবশেষে রাস্তা পার হলাম। প্রিয়া বিজয়ের কাছে গিয়ে একটা ঠাস করে চড় মারলো। আমরা তো দেখে অবাক, কেন চড় মারলো। আর এদিকে বেচারা বিজয় গালে হাত দিয়ে প্রিয়াকে জিজ্ঞাসা করলো, মারলে কেন? কেন বাবু, ভালো লাগেনি তো? না। ওই শালা, তুই কি আমাকে ভালোবাসিস? তুই নিজে না গিয়ে অন্যকে পাঠাস কেন? তো কি করব, তোমার বাবার ভয়ই তো বলতে পারি না। ভয় পেলে আমাকে ভালোবাসতে পারবি? তার মানে তুমি আমাকে ভালোবাসো? কলেজ থেকেই। তাহলে বলনি কেন? হারানোর ভয়ে বলিনি, যদি তুমি না বলে দিতে। তাই? এবার আমাকে প্রপোজ কর দেখি। তারপর বিজয় হাঁটু গেড়ে প্রিয়াকে প্রপোজ করে। প্রিয়াও বিজয়ের হাতটা ধরে তুলে জড়িয়ে ধরে। তখনই প্রিয়ার বান্ধবী এসে বলে, আমরাও এখানে আছি, কিন্তু এই বিজয় এখন কিন্তু যা চাইবো তাই দিতে হবে। কি চাস বল? বেশি কিছু না, ওই পোলাও আর বিরিয়ানি খাওয়াইলেই হবে সবাইকে। তাহলে আগামীকাল সকালে চলে আসিস আশিকদের নিয়ে আমার বাড়িতে। আন্টির রান্না কতদিন ধরে খাই না। তখন প্রিয়ার এক বান্ধবী এসে বলল, হ্যালো, হ্যালো। আমি নীলা। হাই, আমি সৌরভ। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই। তাহলে তো আমারও হয়ে গেল। মানে এখন আমি আপনার সঙ্গে প্রেম করব তাই। কি সব বলছেন? আপনার মাথা ঠিক আছে? নীলার সাথে কথা বলছিলাম, তখন প্রিয়া বলল, চল সবাই, আজকে তোদের জন্য ফুচকা খাওয়াবো। তারপর সবাই চলে গেল ফুচকার দোকানে। আমি আর নীলাকে নিয়ে কিছু বলিনি। তখন আমি রাস্তার ওপাশে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। তা দেখে তাদেরকে বললাম, তোরা যা, আমার আজকে কাজ আছে একটু। আমি আশিকের কানের কাছে গিয়ে বললাম, রাস্তার ওপাশে দেখ কে দাঁড়িয়ে আছে। আশিক আমার কথা শুনে তাকিয়ে দেখে মায়া পুলিশ ড্রেসে দাঁড়িয়ে আছে। পরে আশিক জিজ্ঞাসা করে, মেয়েটা কি পুলিশ? আর সকাল থেকে আমাকে ফলো করছে। এই, তুই কাউকে কিছু বলিসনি তো আবার? আরে না। তাহলে তোর পিছে লেগেছে কেন সকাল থেকে? তারপর আমি গতকাল রাতের ঘটনাটা বললাম। তা শুনে আশিক বলল, তোকে মনে হয় ম্যাডাম ভালোবেসে ফেলেছে। আমাকে? তা নয় তো কি, যেভাবে তোর পিছে লেগেছে তা দেখে আমার তো তাই মনে হয়। যা গিয়ে জিজ্ঞেস কর কি জন্য এখানে এসেছে। তোরা যেতে থাক তাহলে। ওকে। তাদেরকে পাঠিয়ে দিয়ে আমি মায়ের কাছে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে আপনি আমার পিছনে লাগছেন কেন? গতকাল রাতে তুমিই তো বলেছিলা পুলিশরা শুধু শুধু মানুষদের পেছনে দৌড়ায়, তাই আজ থেকে তোমার পেছনেই লেগেছি। আচ্ছা, আপনি কি আমাকে ভালো টালো বাসেন নাকি? তা বলতেও পারো, কিন্তু কেন? না মানে, আপনি তুই থেকে তুমিতে চলে গেলেন তাই? আর শুনেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমার ছোটবেলার ভালোবাসা এখনো আছে। হারিয়ে গেলেও আমার বিশ্বাস সে ফিরে আসবে। তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে। কিছু বললেন? না, কিছু না। ও, তাহলে এখন যাই। এই বলে চলে যাচ্ছিলাম, তখন মায়া বলে উঠলো, কোথায় যাচ্ছ নাকি? ওই ডাইনি মেয়েটার কাছে যাবে। কেন? কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ, আমার অনেক সমস্যা, কারণ আমি তোমাকে ভালোবাসি। কখন থেকে? যেদিন তুমি মাথায় আঘাত পেয়েছিলে সেই দিন থেকেই। ও ও কি ও ও করতেছো? তোমাকে তো আমাকে ভালোবাসতে হবে। পারবো না। কি বললা? কই কিছু না। না তো। এখন চলো। কোথায়? প্রেম করতে। আমি যাব না। তোমাকে যেতেই হবে। এই বলে আমাকে টেনে টেনে গাড়িতে উঠালো। আমি আর কিছু বললাম না। যেভাবে রেগে আছে এখন মায়া গাড়ি চালাচ্ছে আর আমি চুপ করে বসে আছি। কিছু দূর যাওয়ার পর মায়া গাড়িটা পার্কের সামনে থামালো। মায়া গাড়ি থেকে নেমে বলল, নামো। আমিও চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর দুজনে পার্কের ভিতরে গেলাম। পার্কের ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসলাম। চুপচাপ বসে আছি। আমি আশেপাশে তাকিয়ে দেখি একজন আরেকজনকে কিস করছে। তা দেখে আমি বুঝে গেলাম এটা প্রেম করার জায়গা। কিছুক্ষণ পর মায়া নরম সুরে বলল, সৌরভ, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসতে পারবে না? না। কেন? নাকি তোমার ছোটবেলার ভালোবাসাকে ভুলতে পারছো না? হুম। ধরে নাও তোমার ভালোবাসা এসে গেছে।
মানে? আমি জানি তোমার ছোটবেলার ভালোবাসা কে, যার ছবি আজও তুমি মানিব্যাগে নিয়ে ঘোরো। কি ঠিক বললাম তো? মায়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ সে কিভাবে জানলো এসব বিষয়। তাই অবাক হয়ে মায়াকে জিজ্ঞাসা করলাম, আপনি এসব জানেন কিভাবে? তাছাড়া তোমার ছোটবেলার সব কিছুই আমি জানি। মানে? মানে তুমি ছোটবেলার একটা মেয়েকে খুব ভালোবাসো, তার জন্য এতদিন ধরে অপেক্ষা করছো। তা আপনি কি করে জানলেন? কারণ মেয়েটা আমার বাড়িতেই আছে। তাড়াতাড়ি চলেন, আসলে প্রিয় মানুষটাকে দেখতে মন খুবই ছটফট করছে। কোথায়? আপনার বাড়িতে। ও চলো। তারপর মায়ার সাথে করে পার্কে থেকে মায়ের বাড়িতে চললাম। মায়ের বাড়িতে পৌঁছে আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি মায়ের বাসার ভিতরে গেলাম। আমার এরকম করা দেখে মায়া জিজ্ঞাসা করলো, এমন করছো কেন? কারণ তাকে অনেকদিন পর দেখবো তো তাই। আর দর্শছে না। কোথায় সে? তোমার পাশেই তো দাঁড়িয়ে আছে। আমি মায়াকে আবার জিজ্ঞাসা করলাম, কোথায় সে? আছে। তারপর মায়া তার ঘরের দরজা খুলে, আর আমি ভিতরে গিয়ে কাউকে দেখতে না পেয়ে মায়াকে জিজ্ঞাসা করি, ঘরে তো কেউ নেই, কোথায় আছে সে? কেন, আমি তো আছি। মানে? মানে আমি তোমার ভালোবাসা। আপনি? আমি। কেন বিশ্বাস হচ্ছে না? না। তাহলে তোমার মানিব্যাগটা দাও। কেন? দিতে বলছি, দাও। আমি আর কিছু বললাম না, পকেটে থেকে বের করে দিয়ে দিলাম। মায়া মানি ব্যাগটা নিয়ে ব্যাগ থেকে সেই ছবিটা বের করলো। তা দেখে আমি বললাম, এটা আমাকে দিয়ে দেন। মায়া চুপ করে আছে। মায়া তার পার্স থেকে আরেকটা ছবি বের করে। সেটা দেখে আমি তো চমকে যাই, কারণ আমার কাছে যে ছিঁড়া ছবিটা ছিল সেটা তার অর্ধেক। আমি মায়াকে জিজ্ঞাসা করলাম, এই ছবিটা আপনি কোথায় পেয়েছেন? ছোটবেলা থেকেই আমার কাছে ছিল। আমার মানিব্যাগেও যে ছবিটা ছিল সেটা দেখিয়ে। আর এই ছবিটা তুমি কোথায় পেয়েছো? কেন? আর এই ছবি তো আমার ছোটবেলার ছবি। এইরকম করছো কেন? জানো তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি। আর নয়। মায়া আর কিছু না বলে সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাকের পর অবাক হচ্ছি, কেন এমন করছে মায়া? আর ছবিটার অর্ধেক অংশটাও তার কাছে। তাহলে কি মায়াই আমার? না, আর কিছু ভাবতে পারছি না। এদিকে মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ছাড়াতে পারছি না। মায়া বলছে, আর তুমি মনে হয় আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না। তাহলে এই দেখো। আমাকে ছেড়ে দিয়ে তার শার্টের হাতা তুলে আমাকে দেখালো। তোমার হাতেও কিন্তু এমন অক্ষরের টেটু আছে। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে সম্ভব? তার হাতে এস অক্ষরে একটা ট্যাটু আছে। তা দেখে আমি বুঝে গেলাম এটা সেই মানুষটাই। যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম তখন বড় ভাইদের হাতে ট্যাটু দেখে আমাদেরও ইচ্ছা হয়েছিল হাতে ট্যাটু আঁকতে। তারপর একদিন আমরা এক বড় ভাইয়ের কাছে গিয়ে হাতে ট্যাটু লিখছিলাম। আমার নামের প্রথম অক্ষর এস তার হাতে, আর তার নামের প্রথম অক্ষর এম আমার হাতে আঁকি। যাক, এখন বর্তমানে আসি। আমি মায়াকে কিছু বলার আগে মায়া বলে উঠল, তাহলে এই দেখো। তোমার হাতেও কিন্তু এমন অক্ষরের টেটু আছে। আমি এখন আরও নিশ্চিত হলাম, কারণ আমার হাতে যে ট্যাটু আছে সেটা আমি আর সে ছাড়া কেউ জানতো না। আমি কোনো কথা না বলে মায়াকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এ কান্না কষ্টের কান্না নয়, আনন্দের কান্না। আমাকে কান্না করতে দেখে মায়া বলল, এই একদম কান্না করবে না, তাহলে কিন্তু আমিও কেঁদে দিব। তাহলে কাছে থেকে আমাকে বলনি কেন তুমিই আমার সেই তুমি? বলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। আর ফেসবুকে যে আইডি থেকে তোমাকে মেসেজ দিত সেই মেসেজটা আমিই দিতাম। অনেক ভালোবাসি তোমাকে। ভালোবাসবে তো আমাকে? আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাই তো আজ পর্যন্ত কোনো মেয়ের প্রস্তাবে রাজি হইনি, তুমি আসবে বলেই। কি, তোমাকে মেয়েরা প্রেমের প্রস্তাব দিত? কিন্তু আমি রাজি হইনি। আজকেও একটা মেয়ে আমাকে কথা বলার আগে মায়া বলল, ওই ডাইনিটা বলেছিল তো? মানে? আর কি, ওই যে রাস্তায় যারা যারা আমার বরকে প্রেমের প্রস্তাব দিয়েছে তাদের এক একটাকে তো আমি হাজতে ভরবো। আমি মুচকি মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছি। হাসলে তার গাল দুটো কেমন যেন লাল হয়ে যায়, আর তাকে দেখতেও খুব সুন্দর লাগে। আমার হাসি দেখে মায়া জিজ্ঞাসা করলো, এই তুমি হাসছো কেন? না মানে এই যে তুমি বর বললে তাই। এই কারণেই তুমি হাসছো, তাছাড়া তুমি তো আমার বর হবে, তাই না? হব। আমি তো বিয়ে করে ফেলেছি, তাহলে কিভাবে তোমার বর হব? তো তুমি বিয়ে করেছো?
এই যা, মনে হয় কান্না করে দিবে। আমি তাকে কাছে টেনে এনে বললাম, তুমি কান্না করছো কেন? মায়া নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ো আমাকে, ছাড়ো, তুমি এখন অন্য কারো। তুমি এটা কি করলে? আমি আর কিছু না বলে দুহাত দিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। সে কি ফিলিংস বলে বোঝাতে পারবো না। এদিকে মায়া ছোটার জন্য আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। আমিও কি ছাড়ার পাত্র? অবশেষে না পেয়ে চুপ করে রইল। প্রায় 10 মিনিট পরে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। এক পর্যায়ে মায়া বলল, তুমি এটা কি করলে? কই কি করেছি? তুমি আমাকে কিস করলে? হবু বউকে কিস করবো না তো কাকে করবো শুনি? কে তোমার বউ? আর তুমি তো বিয়ে করেছো, তোমার বউকে গিয়ে কিস করো, আমাকে করছো কেন? আমি তো শুধু তোমাকে রাগানোর জন্যই মিথ্যা বলেছিলাম, আর তুমি সেই সিরিয়াসভাবে নিলে। আমাকে রাগাতে খুব ভালো লাগে, তাই না? তোমাকে ছাড়া আমি কি কাউকে বিয়ে করতে পারি? তোমাকে রাখতে দেখলে খুব সুন্দর লাগে। তাই? শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বললাম। খুব ভালোবাসবে তো আমায়? অনেক অনেক ভালোবাসবো। এইভাবেই আমাদের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসলো, আর আমাদের প্রেম শুরু হয়ে গেল। 1 মাস পর আজ আমার আর মায়ের বিয়ে। বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। 2 পরিবারের খুশিতে আমাদের বিয়ে হচ্ছে। ছেলেপুলেরা দৌড়াদৌড়ি করছে। আমি বসে আছি আমার রুমে। সকাল থেকে মায়াকে দেখি না, তাই তাকে দেখতে মনটা ছটফট করছে। কি করব বলেন? ভাবিরা তার কাছে যেতেই দেয় না। কিছুক্ষণ পর বাবার রুমে এসে আমাকে ডাক দিয়ে বলল স্টেজে যেতে। কাজী নাকি এসে গেছে। আমি রুম থেকে বের হয়ে স্টেজে গিয়ে বসলাম। একা একা বসে আছি। শালার বন্ধুগুলো দেখি বসে ময়দা মাখা সুন্দরী মেয়ে দেখছে। আমার বউকে এবার বলিনি, কিন্তু আমার বউ যথেষ্ট সুন্দরী আছে, ময়দা মাখার দরকারই নেই। দয়া করে আমার বউকে কেউ ময়দা সুন্দরী বলবেন না, ওকে দর্শকেরা। কিছুক্ষণ পর মায়াকে আমার পাশে বসিয়ে দিল, আর কাজী বিয়ার কাজটা শুরু করে দিল। অবশেষে বিয়ার কাজ সম্পূর্ণ হলো। এখন প্রায় রাত 10টা বাজে। আমি আমার বাসার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবিরা জোর করে আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। রুমের ভিতরে গিয়ে বিছানার কাছে গেলাম। দেখি মায়া বড় লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ঘোমটাটা তুলে তাকে দেখে আবার ক্রাশ খেলাম আর কি। তারপর মায়াকে বললাম, চলো বাসর করি আমরা। আমার এই কথাটা হঠাৎ বলাতে মায়া চমকে উঠে বলল, সবার সামনে? কেউ তো নেই। নেই মানে? তোমার দর্শকরা যে সব শুনতেছে আর দেখতেছে, তাদের সামনে আমার লজ্জা করে না বুঝি? ওরে আমার লজ্জাবতী বউ রে, এই যে দর্শক ভাইয়েরা, আপনারা এখন আসতে পারেন। অনেক গল্প শুনেছেন, অন্য একদিন আবার শুনবেন, সমস্যা নেই। এখন দেখছেন না আমার লজ্জাবতী বউটা কত কত লজ্জা পাচ্ছে। এই আমি দর্শকদেরকে তাড়িয়ে দিয়েছি, এখন তো শুরু করি। লাইটটা অফ করে দাও। এই দর্শকরা, এখন আপনারা জাননি আপনাদের মা বাবা আপনাদের জন্য চিন্তা করবে তো। এভাবেই শুরু হলো এই ভিডিওর আমাদের সুখের সংসার জীবন। ভালোভাবে যেন কাটে তাদের এই সুখের জীবনটা। আজ এখানে শেষ করছি এই গল্পের পর্ব। দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই গল্পটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, জানি না গল্পটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।